স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একদম অন্তিম লগ্নে আছি। জি এই স্যার। জি স্যার। সময়টাতে সবাই ফার্স্ট স্টেশনে আছেন বোধহয় অনেকেই। আসলে ফার্স্ট স্টেশন করার কিছু নাই, সব পরীক্ষাই তো কম্পিটিটিভ হয়। এটাও কম্পিটিটিভ এক্সাম, আর পরীক্ষাতে কি আসে সেটা আমরা জানি না, এটাই স্বাভাবিক। এখন প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিলে পরে পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে। আর আপনারা এখানে যারা আছেন, আমাদের প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন, সবাই ভালো করবেন ইনশাল্লাহ, আমি দোয়া করি। আর এটা ভালো হওয়ারই কথা, কারণ আমরা মোটামুটি পরিশ্রম করেছি এখানে যারা যুক্ত হয়েছেন। কারণ এই পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবে প্রত্যেকে কিন্তু আসলে ভার্সেটাইল প্রফেশন থেকে আসছে, কোনো কোনো পেশায় জড়িত। ওই রেগুলার পড়াশোনা করার মতো সুযোগ সময় অনেকেরই থাকে না। আমরা আজকে ওই ওই রকম তেমন আহ, সময় নিব না, আর খুব বেশি কোয়েশ্চেনও নিতে চাচ্ছি না। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে স্যার, এস আমার এম এস একটা করেন। কোশ্চেন আছে স্যার। একটা আচ্ছা আচ্ছা, কোশ্চেন বলেন আছে স্যার। বলেন। আচ্ছা, আমি একটু বলি। সেটা হচ্ছে যে মিস্টার রহিম সাহেব হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করেন। তো হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমরা তার ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে তার করদায় বের করলাম 12,000 টাকা। হ্যাঁ। জি। আর ইনভেস্টমেন্ট রিবেট আছে তার 15,000 টাকা। হ্যাঁ। আর তার সোর্স ট্যাক্স কাটা আছে হচ্ছে 2,000 টাকা। তো সেক্ষেত্রে এখন তার করদায় কত হবে? সোর্স ট্যাক্স কি বাবদ কাটা আছে এটা? টিডিএস, আপনার স্যার আপনার টিডিএস। দিক নির্দেশনা বক্তৃতা দেন স্যার, এইভাবে নিলে কিন্তু আছে 30 মিনিট সময় স্যার, আপনি না পারবেন না, না 30 মিনিটে যারা। শেষ করে দিব ভাই। একটা কোয়েশ্চেন করছে, এটাই, হ্যাঁ, আর দু একজন ক্লাসে না অ্যাটেন্ড করুক ওনার আপনি। লম্বা স্যার এগুলো অ্যাকসেপ্ট করেন না স্যার। আচ্ছা, এখানে আমি একটু বলি, এখানে একটু বলি। সেটা হচ্ছে, জি আপনি যে স্যার। কোয়েশ্চেনটা করছেন, ধরেন উনি ঢাকা সিটি উত্তর সিটি দক্ষিণ কর্পোরেশনের সিটি ভিতরে কর্পোরেশন। বসবাস করে, তার মানে অবস্থান ভেদে তার ন্যূনতম করতে হচ্ছে 5,000 টাকা। 5,000। এখন জি আপনি স্যার। ক্যালকুলেশন করে দেখলেন যে রিবেট পেয়ে গেছে 15,000, অথচ তার ট্যাক্স আসে 12,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে জি তার ন্যূনতম করতে হচ্ছে 5,000 টাকা, তার 2,000 টাকা টিডিএস কাটা আছে, আরো 3,000 টাকা একটা চালানে দিতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কারণ হচ্ছে জি এখানে স্যার। স্পষ্টভাবে লেখা আছে আইনে, যদি রিবেটের কারণে এটা শূন্যতে চলে আসে, ট্যাক্সটা মাইনাসে চলে আসে, ওই ক্ষেত্রেও ন্যূনতম কর দায় যাদের জন্য হয়ে গেছে তাদেরকে 5,000 টাকা পে করতে হবে। এগুলো ব্যাপার। ঠিক আছে, আমরা আমরা খুব ঠিক আছে, কম ধন্যবাদ স্যার। সময় আলোচনা করব যেহেতু, ধন্যবাদ। খুব কম সময় আলোচনা করব যেহেতু আমাদের কালকে পরীক্ষা। আমার দায়িত্ব থেকে আমি আসলে আজকে ক্লাসে অ্যাটেন্ড করেছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট আছে সবাই কোনো না কোনো পেশায় জড়িত, যে কোনো সারা বছর ব্যস্ততা থাকার কারণে পড়াশোনা ওইরকম ভাবে রেগুলারলি চালিয়ে যাওয়া সম্ভব হয় না, চেষ্টা থাকলেও বা ইচ্ছা থাকলেও। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম প্রায় গত বছরের সেপ্টেম্বর থেকে, যখন সার্কুলারটা হয়েছে তখন থেকে। আমার এটা আপনাদের কে নিয়ে যে বেসটা আমরা শুরু করেছি, এটা চতুর্থ বেস। তার মানে আমাদের প্রায় 300 প্লাস বা প্রায় 450-র মতো লার্নার এখানে অংশগ্রহণ করেছে, আমাদের এখানে পার্টিসিপেশন করেছে আমাদের ট্যাক্স এক্সপার্ট একাডেমিতে। তো আমরা শেখানোর চেষ্টা করেছি আসলে যতটুকু সম্ভব। আর চাকরি পরীক্ষাটাকে মানে মাথায় রেখে, মূলত ওই আইটিপি পরীক্ষাটাকে মাথায় রেখে আমাদের কোর্স প্ল্যান গুলা সাজানো ছিল। তো আসলে এই এই পরীক্ষাকে টার্গেট করে আসলে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আমি আমার সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ চেষ্টা দিয়ে, সর্বোচ্চ জায়গা থেকে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা অর্জন করেছেন। হয়তোবা আহ, কেউ কেউ হইতে পারে মতো পাননি, আহ, হয়তোবা কেউ ভালো কমপ্লিমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। তো আগামীকালকে যেহেতু আমাদের পরীক্ষা, আমরা ওই পরীক্ষা বেসিস কিছু কথা আলোচনা আজকে শেয়ার করব। এটার জন্য আজকে আসলে ক্লাসে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে একটা মডেল টেস্ট দিয়েছি, এই মডেল টেস্টটা আপনারা সবাই সলভ করবেন। মানে এটা সলভ না করি পরীক্ষার হলে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছু হবে না। এখানে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলা ধরেন এই প্রশ্নটাই হুবহু আসলো, তারপরেও এখানে যেহেতু ভার্সেটাইল এইজেস ভার্সেটাইল প্রফেশন থেকে আসা অনেকের পক্ষে এই কোয়েশ্চেন গুলো শেষ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। এগুলা পড়ে গেলে মনে থাকবে না, লিখতে পারবে না। এই জন্য আমি চিন্তা করলাম এই কোয়েশ্চেন গুলো একটু আলোচনা করে দিই, যাতে কানে শুনে
আর কিছু পড়ে আপনি যাতে অন্ততপক্ষে কয়েকটা লাইন লিখে আসতে পারেন। প্রচুর থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেটা এটা প্রচুর লেখার চেষ্টা করবেন। আইনের ভিতরে থেকে মানে আইনের কিছু ট্রাম ব্যবহার করে যত বেশি লিখতে পারেন। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, স্বীকৃত কর দায় কি, কোয়েশ্চেনটা যদি আসে এই লাইনটা অন্তত পক্ষে লেখার চেষ্টা করুন, এটা মুখস্থ করে ফেলুন। যদি এটা 5 নম্বরের কোয়েশ্চেন আসে, আরো 2-3টা লাইন বাড়িয়ে লেখার চেষ্টা করুন। এই স্বীকৃত শব্দটা থেকে বের করে নিয়ে আসেন। আপনি বলতে পারেন স্বীকৃত কর দেয় অর্থ দাখিলকৃত রিটার্ন বা সংশোধিত রিটার্নের ভিত্তিতে ক্ষেত্রমত ধারা 173, 174, 181, ধরেন এই ধারাগুলো আপনার মনে নাই, না লিখলেও সমস্যা নাই। স্বীকৃত কর দায়টাকে আপনি আপনার মতো করে যদি লিখতে চান, তাহলে স্বীকৃত শব্দটা ঠিক রেখে লিখেন যে করদাতা যখন তার নিজের কর নিজে স্বীকৃতি দেয় এবং রিটার্ন সাবমিট করে, তাকে স্বীকৃত কর দেয় বলে। এইভাবেও আপনি লিখতে পারেন। আপনি এটাকে কঠিন ভাবার কোনো অবকাশ নেই, ব্যাপারটা সহজ। মূল থিমটা যদি আপনি একটু ধরে রাখতে পারেন কালকে পর্যন্ত, তো আশা করি আমাদের এখানের যে মডেল কোশ্চেনটা আছে, এই মডেল কোশ্চেনের উপর থেকে মোটামুটি ভালো একটা মার্কস আপনি অর্জন করতে পারেন। আমি বলছি না যে এই কোশ্চেনগুলো হুবহু আসবে, তবে এখান থেকে সরাসরি ভাবে অনেকগুলো প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন। তাহলে এটা বারবার পড়ে খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করেন। ক নম্বরে দেখেন লেখা আছে সংশোধিত রিটার্ন দাখিলের ধারা কত, প্রশ্নটা এরকম হবে। এখানে প্রশ্নটাই হয়েছে দাঁড়ার, দাঁড়ার ক্ষেত্রে আপনাকে দাঁড়াটা এক্স্যাক্টলি আনসার করতে হবে। এখানে কিন্তু অন্য বানোয়া কোনো লাইন লেখা যাবে না। সংশোধিত রিটার্ন দাখিলের দ্বারা আয়কর আইন 2023-এর 180-2। এটা আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট আছে। স্বনির্ধারণী দ্বারা কত, স্বনির্ধারণী দ্বারা হচ্ছে আয়কর আইন 2023-এর 180। আপনাদের যদি যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, আপনারা মেসেজে কোয়েশ্চেন করতে পারেন, আমি ওখান থেকে আনসার দিব। অনেক পার্টিসিপেন্ট আজকে অংশগ্রহণ করবে আশা করি। আমি 1-2 মিনিট একটু দু একটা প্রশ্ন উত্তর দিই। এখানে এক ভাই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরে কি ধারাবাহিকতা বজায় রাখতে হবে নাকি যেটা ভালো পারবো এটা আগে উত্তর দিব? হ্যাঁ, আপনি যেটা খুব ভালো পারবেন সেটা আগে উত্তর দিবেন, ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজন নেই। রেওমিলটা তো সমাধান করা আছে, এরপরে আমি দেখাবো ক্লাসে, সমস্যা নেই। প্রশ্নে কোনো চয়েস থাকবে কিনা, চয়েস মানে অল্টারনেটিভ, এটা থাকার সুযোগ নাই। আপনার যা প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে, এমনটি আমার জানা। আর প্রশ্নটা তো এখনো ফাইনাল হয়নি, 4টা কোয়েশ্চেন হয়তো বা 4 জনের কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা হয়তো বা আজকে রাত্রে ফাইনাল হবে, 4টা মিলিয়ে একটা করবে। তো আপনারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য পেলে এই কোয়েশ্চেনটা যে আসবে সেটা কিন্তু ঠিক না। কারণ একজনের কোয়েশ্চেন তো আর তুলে দেওয়া হবে না, 4টা কোয়েশ্চেন মডারেট করে একটা প্রশ্ন বানিয়ে হয়তো বা প্রত্যেকের কোয়েশ্চেন থেকে অল্প অল্প করে থাকতে পারে। এই জন্য আপনি হ্যাসেলে যাবেন না, কোথাও দৌড়াদৌড়ি করবেন না, কোনো দিকে মনোযোগ দিবেন না। তাতে কিন্তু আপনার এই মুহূর্তে ইম্পর্টেন্ট টাইমটা, যেটা একটু পড়লেই হয়তো বা আপনি কভার করে ফেলতে পারবেন সিলেবাসটা। তো আপনি পড়ার প্রতি মনোযোগী থাকেন। ঠিক আছে, যেটা বলতেছিলাম, তো স্বনির্ধারণী দ্বারা হচ্ছে দ্বারা 180, দ্বারা 180 ভাবে লিখে দিবেন। শুধুমাত্র যদি এতটুকু লেখেন 180, তাও কিন্তু আপনি নম্বরটা পাবেন। তাহলে স্বনির্ধারণী দ্বারা কত, 180। ফ্রামির গড় হারি কর রিয়াতের সূত্রটি কি? ফ্রামির গড় হারি কর রিয়াতের সূত্রটা এখানে লেখা আছে, এটা মুখস্থ রাখতে হবে। যদি কোনো ব্যক্তি ফ্রাম থেকে আয় করে, তাহলে তার যে অন্যান্য আয় আছে সেটার সাথে অ্যামালগেমেট করে ট্যাক্স বের করতে হয়। এই ট্যাক্সটা বের করার পরে ফ্রামে তো একবার ট্যাক্স দিয়েছে, তো আপনি যদি আবার ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স দেন, তাহলে তো ডাবল ট্যাক্সেশন হয়ে গেল। ডাবল ট্যাক্সেশনটাকে অ্যাভয়েড করার জন্য ফ্রামের যে আয়টা আপনি নিলেন সেটাকে বেনিশ করে দেওয়ার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি বেনিশ হয়ে যায়। এটা অঙ্কের সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। ব্যক্তি কি, ব্যক্তি কি, ব্যক্তি মানে রহিম করিম শুধু তারা না। ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী ব্যক্তি মানে হচ্ছে স্বাভাবিক ব্যক্তি, যা যেমন আমি, আপনি, আমরা, আমরা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি। ফ্রাম, ফ্রাম নিজেও একটা ব্যক্তি। ব্যক্তি সংঘ, অ্যাসোসিয়েশন অফ পার্সন যারা, তারা হচ্ছে একটা ব্যক্তি। হিন্দু অবিভক্ত পরিবার, টোটাল পরিবারটা একটা ব্যক্তি। ট্রাস্ট একটা ব্যক্তি। তহবিল, তহবিল একটা ব্যক্তি। বা কোম্পানি, কোম্পানি নিজেও একটা ব্যক্তি। তাহলে ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী এখানে 7 ধরনের ব্যক্তি রয়েছে। ঠিক আছে, নিবাসী কারা, খুব সহজভাবে বলি, এখানে একটু হ্যাসেল পাকিয়ে ফেলেন আপনারা। যারা বাংলাদেশি তারা নিবাসী, মূলত বাংলাদেশি যারা তারা নিবাসী। ঠিক আছে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। বাংলাদেশিরা সবসময় নিবাসী। তারা বাংলাদেশে যদি একটানা 5 বছর নাও বাস করে, তারা নিবাসী। কেউ গিয়ে সৌদি আরব 5 বছর ধরে অবস্থান করতেছে, 5 বছর
পরে দেশে আসলো, 2 মাস পরে সে রিটার্ন দিতে গেল, সে কি অনিবাসী? না, সে নিবাসী। নিবাসী মানে যারা জন্মগতভাবে বাংলাদেশী, বাংলাদেশের নাগরিক, তারা প্রত্যেকেই নিবাসী। এখানে আপনার যে মূল থিমটা, পার্থক্যটা গড়ে ওঠে, সেটা সাধারণত যারা ফরেনার তাদের জন্য। তাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য এখানে বেশ কয়েকটা কথার অবতারণা ঘটেছে। একটা হচ্ছে, যদি কোনো ফরেনার বাংলাদেশে 183 দিন বা তার অধিক বসবাস করে, তাহলে তাকে নিবাসী চিহ্নিত করা হয়। নিবাসী চিহ্নিত করাটা ইনকাম ট্যাক্সে খুব গুরুত্বপূর্ণ, কারণ নিবাসী যারা, তারা ট্যাক্স দেয় স্ল্যাব রেটে, আর যারা অনিবাসী তারা ট্যাক্স দেয় ফ্ল্যাট রেটে। স্ল্যাব রেট আপনি 3.5 লক্ষ টাকা বাদ দিয়ে পরের 1 লক্ষ টাকার উপরে 5%, কিন্তু ফ্ল্যাট রেট সরাসরি ভাবে একদম 1 টাকা থেকে শুরু করে শুরু হয়ে যাবে, 30% হারে ট্যাক্স দিতে হয়। এই জন্য নিবাসী ও অনিবাসীটা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে কোনো বিদেশে যদি বাংলাদেশে একটানা 183 দিন বা তার বেশি বসবাস করে, সে নিবাসী। আরেকটা শর্ত আছে, যে উক্ত বর্ষে আপনি যে কর বর্ষে, অর্থাৎ তার আগের অর্থ বছরের হিসাব করতেছেন, তো উক্ত বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট 90 দিন। ধরেন 2024-25 কর বছর, আপনি হিসাব করতেছেন 2023-24 অর্থ বছরের। তাহলে 2024-25 কর বছরের ফাইল যখন মিস্টার পিটারের ফাইলটা আপনি করতেছেন, তখন আপনি দেখবেন সে 2023-24 অর্থ বছরে এই যে 365 দিন, 365 দিনের ভিতরে একটানা কিংবা সমষ্টিগতভাবে 90 দিন ছিল কিনা। যদি 90 দিন থাকে, তার সাথে আরেকটা শর্ত জুড়ে দিতে হবে, তাহলেই সে নিবাসী। সেই শর্তটা হচ্ছে 90 দিন বা ততদিন এবং অব্যাহতি পূর্ববর্তী 4 বছর। তাহলে এই আপনার 2023-24 অর্থ বছর ব্যতিরেকে এর আগের যে 4 বছর, এর আগের 4 বছর মানে 4টা অর্থ বছর। 2023-24 অর্থ বছরের হিসাব আমরা 2024-25 কর বছরে এসে করতেছি। তাহলে 2023-24-এর আগের অর্থ বছরটা ছিল 2022-23, তার আগের অর্থ বছরটা ছিল 2021-22, তার আগের অর্থ বছরটা ছিল 2020-21, তার আগের অর্থ বছরটা ছিল 2019-20। তাহলে 2019-20 থেকে 2022-23 এই 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে যদি সে 365 দিন বসবাস করে, তাহলে সে নিবাসী। তাহলে যে বছরের ট্যাক্স বের করতেছেন, ওই বছরে 90 দিন, তার আগের 4 বছরে একসাথে 365 যদি থাকে, তাহলে সে নিবাসী। এটা আরেকটা কন্ডিশনে পড়ে গেছে, তাই না? সে যদি ধারাবাহিকভাবে 183 দিন বসবাস করে, তাহলে তো আগের পরের বছর দেখার দরকার নাই। কিন্তু ধারাবাহিকভাবে যদি সে 183 দিন বা তার বেশি বসবাস না করে, তাহলে দেখবেন সে সংশ্লিষ্ট বছরটাতে 90 দিন ছিল কিনা। যদি এখানে 89 দিন হয়ে যায়, তাহলে তো আর আগের অংশে যাওয়ার দরকার নাই, তাহলে এই শর্ত পূরণ করবে না কোনোভাবেই। যদি 90 দিন বা তার বেশি দিন বসবাস করে, তখন দেখবেন আগের 4 বছরে একটানা বা সমষ্টিগতভাবে 365 দিন ছিল কিনা, তাহলেও সে নিবাসী। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। নিবাসী দিয়ে টিকাও আসতে পারে, নিবাসী দিয়ে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, নিবাসী দিয়ে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এটা আপনার জানা উচিত, এ ব্যাপারে ক্লিয়ার ধারণা রাখতে হবে। কোন হিন্দু অবিভক্ত পরিবার, ফার্ম বা ব্যক্তির সঙ্গে যার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হয়েছে। তো আপনি নির্ধারণ করতেছেন ব্যক্তি নিবাসী নাকি অনিবাসী। তাহলে ব্যক্তি তো একটা ফার্মও হতে পারে। তাহলে একটা বিদেশি ফার্ম সেটা বাংলাদেশে স্থায়ীভাবে যদি ব্যবসা পরিচালনা করে, তাহলে সেটাকে নিবাসী বলতে পারবেন। সম্পূর্ণরূপে যদি উক্ত বর্ষে, মানে যে বছরের কর আপনি নির্ধারণ করতেছেন, ওই বছরে যদি সম্পূর্ণ বছর সেই দেশে আহ, তার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঠিক রাখে, তাহলে সেটাও নিবাসী। কোনো বাংলাদেশি কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হয়েছে। বাংলাদেশি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তো বাংলাদেশের অভ্যন্তরেই ঘটে থাকে, তাহলে তারা অবশ্যই নিবাসী। কোন ট্রাস্ট, তহবিল, সত্তা বা আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির সত্তা যাহাদের সৃষ্টি বাংলাদেশে বলবৎ কোন আইনের অধীন হইয়াছে বা যার নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণরূপে উক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হইয়াছে। কর অব্যাহতি, এরপরে দেখেন কর অব্যাহতি। কর অব্যাহতি জিনিসটা কি? কর অব্যাহতি অর্থ কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে আয়কর আইনের অধীন উদ্ভূত কোনো কর দায় হইতে আংশিক বা সম্পূর্ণ মুক্ত করা। ঠিক আছে? কর অব্যাহতির মধ্যে কি থাকতে পারে? রেয়াত থাকতে পারে, অবকাশ থাকতে পারে, অব্যাহতি থাকতে পারে, হ্রাসকৃত হারে কর পরিশোধ থাকতে পারে, মোট আয় পরিগণনা হইতে কোনো আয় বাদ দেওয়া, যেটা সেটাকেও আসলে কর অব্যাহতি বলে। তাহলে কর অব্যাহতি ব্যাপারটা কি? আপনি যতটুকু অংশ বাদ দিয়ে বাকিটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতেছেন, তাহলে যতটুকু অংশ আপনি বাদ দিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করলেন, এই বাদ দেওয়া অংশটাকে আসলে কর অব্যাহতি বলা হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা?
এই রিয়াতের মাধ্যমেও তো একটা অংশ বাদ পড়ে যাচ্ছে, আপনার ট্যাক্স লাইবিলিটিটা আসলে ট্যাক্স ভারটা কমে যাচ্ছে। তাহলে এই রিয়াতটাকেও কর অব্যাহতি বলা হয়। কর অবকাশ মানে হচ্ছে নির্দিষ্ট কয়েক বছরের জন্য ট্যাক্স রেটটা কমিয়ে দেওয়া হয়। যেমন কৃষি যন্ত্রপাতি যারা উৎপাদন করে তাদের জন্য কর অব্যাহতি আছে। তাইলে এই বিশেষ কিছু কারণে যখন ট্যাক্সের ভারটা কমে যায় এটাকে কর অবকাশ বলা হয়। আবার আপনি দেখবেন যে একজন ব্যক্তি সরকারি বেসরকারি চাকরি করে, তাহলে তার 1/3 এটা কর অব্যাহতি, ঠিক আছে না? আবার একজন সরকারি চাকরি করে, তাহলে সে মূল বেতন আর উৎসব ভাতা ব্যতীত আর যা কিছু পেলো সবই কিন্তু কর অব্যাহতি, ঠিক আছে? এটা কিন্তু আপনি স্বাভাবিক সেন্সে যদি চিন্তা করেন, তার আয় হয়েছে কিন্তু এই আয়টা ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। আপনি আয়টাকে অস্বীকার করতে পারবেন না, আয়টা তো রিটার্নে প্রদর্শন করবেনই, বা সরকার বলে দিচ্ছে তুমি যেটা আয় করছো এটা তো আমরা মেনে নিছি, কিন্তু ওই অংশটুকুর উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে না। সেটা কি বলা হয়? কর অব্যাহতি। 60 বা তদুর্ধ্ব ব্যক্তির করমুক্ত সীমা কত? 4 লক্ষ টাকা। এটা মুখস্থ রাখতে হবে। আরো কয়েকটা স্ল্যাব আছে, ওগুলো মুখস্থ রাখবেন। স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য স্ল্যাব রেট হচ্ছে 3.5 লক্ষ টাকা, মহিলা করদাতার জন্য 4 লক্ষ টাকা। এরকম ভাবে আমি এখানে একটা নমুনা দিয়ে দিয়েছি, আপনি অর্থ আইনের যে স্ল্যাবটা আছে সবকটা স্ল্যাবের ব্যাপার মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। মূলধনী পরিসম্পদ কোনগুলা? মূলধনী পরিসম্পদ হচ্ছে কোনো করদাতা কর্তৃক ধারণকৃত কোনো যে কোনো প্রকৃতির বা ধরনের সম্পত্তিকে বলা হবে মূলধনী পরিসম্পদ। কোনো ব্যবসা, উদ্যোগ, আন্ডারটেকিং সামগ্রিকভাবে বা ইউনিট হিসেবে যেটা, সেটা একটা মূলধনী পরিসম্পদ। কারণ যে ব্যবসাটা আপনি প্রতিষ্ঠা করেছেন, এই ব্যবসাটা থেকে তো আপনি এই ব্যবসাটাকে বেস করে তো আপনি আয় করতেছেন, তাহলে এই ব্যবসাটা হচ্ছে আপনার জন্য মূলধনী পরিসম্পদ। কোনো শেয়ার বা স্টক যদি থাকে সেটাকে মূলধনী পরিসম্পদ বলা হয়। এডিআর এর আবেদন ফি কত? এডিআর এর আবেদন ফি হচ্ছে 500 টাকা। আমরা জানি যদি কোনো করদাতা কর নির্ধারণী আদেশে সংক্ষুব্ধ হন তাহলে সে বিভিন্ন জায়গায় অভিযোগ করতে পারেন বা বিভিন্ন জায়গায় প্রতিকার চাইতে পারেন। এর মধ্যে কিছু জায়গা আছে, যেমন আপিল ট্রাইব্যুনাল হতে পারে, কমিশনারের কার্যালয়ে রিভিশনের ক্ষমতা থাকতে পারে, রিভিউ করতে পারেন আপনি ফাইলটাকে, অথবা হাইকোর্ট হতে পারে, হাইকোর্টের রেফারেন্স মামলা দায়ের হতে পারে, বা সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আরো একটা প্রক্রিয়া আছে এরকম, যেটাকে বলা হয় এডিআর। এডিআর এ যদি আপনি আবেদন করতে চান, প্রথমে আপনাকে আবেদনের সাথে আবেদন ফি 500 টাকা জমা দিতে হবে। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন। 5 নাম্বার বা 4 নাম্বারের প্রশ্ন হতে পারে এগুলা। যেমন এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আয়কর কর্তৃপক্ষ কারা? আপনি সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করুন। জাতীয় রাজস্ব বোর্ড 1 নম্বরে, পরে লিখবেন মুখ্য কর কমিশনার, মহাপরিচালক পরিদর্শন, কর কমিশনার আপিল, কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট। এখানে কিন্তু সিরিয়াল ব্রেকটা খুব জটিল হয়ে দাঁড়াবে, সিরিয়াল ব্রেক করা যাবে না। মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক গোয়েন্দা সেল, কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার। এখান থেকে এই অংশটুকু বাদ দিতে পারি আমরা। একটা পোস্ট আমরা মনে রাখলে হবে, কারণ সে দপ্তর চেঞ্জ করলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে। অতিরিক্ত কর কমিশনারের পরে যুগ্ম কর কমিশনার। আপনি খেয়াল করেন, কর কমিশনার এটা একটা পূর্ণ শব্দ। তো অতিরিক্ত কর কমিশনার মানে এটা বোঝাই যাচ্ছে যে কর কমিশনারের নিচেরটা আর কি, এখনো উনি কর কমিশনার হয়নি। আর যুগ্ম কর কমিশনার এটা বোঝা যাচ্ছে যে অতিরিক্ত কর কমিশনারের নিচে, মানে এখন উনি তো অতিরিক্ত হতে পারেনি, যুগ্মতে আছে, জয়েন্টে আছে, তাই না? তাহলে আপনি এখান থেকে এই অংশটুকু বাদ দিতে পারেন। আপনি যুগ্ম কর কমিশনার মনে রাখবেন। এরপর উপকর কমিশনার বা উপপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল, ঠিক আছে? কর কমিশনার কর্তৃক তার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারের মধ্যে হইতে মনোনীত ট্যাক্স রিকভারি অফিসার। এই ট্যাক্স রিকভারি অফিসার উনিও হতে পারে। একজন উপকর কমিশনারের পদমর্যাদার অফিসারকে আসলে ট্যাক্স রিকভারি অফিসার বলে। আর একটা উপকর কমিশনার থেকে এখানে বা উপপরিচালক গোয়েন্দা সেল, এই অংশটুকু আপনি না লিখলে হবে। কিন্তু এখানে সিরিয়াল ব্রেক করা যাবে না, এটা সাংঘাতিকভাবে জটিল হয়ে যাবে। কারণ আপনি যদি সিরিয়াল ব্রেক করেন তাহলে এইখান থেকে কিন্তু মার্কস পাবেন না। সহকারী কর কমিশনার, ট্যাক্স রিকভারি অফিসারের পরে লিখবেন সহকারী কর কমিশনার। এখানে বা সহকারী পরিচালক গোয়েন্দা সেল লেখার দরকার নেই, কারণ এই সহকারী কর কমিশনার যখন গোয়েন্দা সেলে পোস্টিং পায় তখন ওনাকে সহকারী পরিচালক বলা হয়, ঠিক আছে? তাহলে এটা বাদ দিতে পারেন। অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং কর কমিশনার, এই সিরিয়ালটা মনে রাখবেন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কারণ এখানে এনবিআর নিয়ন্ত্রিত হচ্ছে কি ওই এই মানে এই সমস্ত পোস্ট হোল্ডার যারা, তাদের মাধ্যমে টোটাল এনবিআরটা বা অর্থ ব্যবস্থাটা নিয়ন্ত্রণ হচ্ছে, রেভিনিউ কালেকশনের ব্যাপারগুলা। আপনাদের যে পরীক্ষাগুলো নিচ্ছেন ওনারাই কিন্তু এখানে জড়িত।
তাহলে স্বাভাবিকভাবে এই ব্যাপারটা আপনাকে জানতে হবে, যেহেতু আপনি ইনকাম ট্যাক্স অফিসে কাজ করবেন, এই কনসেপ্টটা যদি আপনার না থাকে, আপনি ক্রমটা যদি মনে না রাখতে পারেন, আপনি জিজ্ঞাসা করলেন বা আপনি ইনকাম ট্যাক্স অফিসে গেলেন, গিয়ে শুনলেন উনি কর কমিশনার, তাহলে তাকে কিন্তু আপনাকে ওভাবেই মানে ভ্যালুয়েশন করা উচিত বা ওভাবেই স্বাভাবিকভাবে কথা বলতে হয়। এই হলো ব্যাপার আর কি। তাহলে এই বিষয়ে কনসার্ন, আপনি এই বিষয়টা জানেন কিনা, হ্যাঁ, এই ব্যাপারে আসলে আপনি জানেন কিনা বা দক্ষতা রাখেন কিনা, এটার জন্যই আসলে এই কোয়েশ্চেনটাতে সেট করা থাকতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম। এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসার মতো পরীক্ষায়, আপনি বলতে পারেন যে এটা আসছে, 100% এটা আসছে, আপনি নিশ্চিত থাকেন। দু একটা কোয়েশ্চেন যে আসছে, এটা কিন্তু আপনি প্রচুর স্টাডি করলে বুঝতে পারবে যে কোয়েশ্চেনটা না করলে কোন কোয়েশ্চেনটা আসবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে আয়ের খাত আছে 7টা, 7টা আয়ের খাতে মুখস্থ করে ফেলবেন, দ্বারা লেখার দরকার নেই, কারণ দ্বারা এখানে চাচ্ছে না, চাইবে না ওইরকম ভাবে। ধারাভিত্তিক কোয়েশ্চেন কিন্তু হবে না। তাহলে 7টা আয়ের খাত কিন্তু আপনি মুখস্থ করে ফেলবেন। চাকরি হইতে হয়, বাড়া হইতে হয়, কৃষি হইতে হয়, ব্যবসা হইতে হয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে হয়, অন্যান্য উৎস হতে হয়। এখানে সিরিয়াল এলোমেলো করলে অসুবিধা নাই, তবে সিরিয়ালটা এভাবে রাখারই চেষ্টা করবেন। এছাড়া আরো কিছু আয়ের খাত আছে যেগুলা স্বাতন্ত্রভাবে জায়গা দখল করে আছে আয়কর আইনে। যেমন 31-এ ক ফার্ম হতে আয়, 31-এ খ স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়, বিদেশ বিদেশ হইতে উদ্ভূত আয়। এগুলা যদি আপনি কোনো করে না লেখেন সমস্যা নেই, এগুলা অতিরিক্ত আয়ের জায়গা। কিন্তু মূল আয় হচ্ছে আয়কর আইনে লেখা আছে যে আয়ের খাত আছে 7টা, এই 7টা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসবে। আপনি নিশ্চিত থাকেন এই প্রশ্নটা পরীক্ষাতে আপনি পাবেন। সেই প্রশ্নটা কিভাবে লিখলে পরে, কত সুন্দরভাবে লিখলে পরে মার্কস পাওয়া যায়, এভাবে লিখবেন। এরপর আরেকটা প্রশ্ন, আসার মতো প্রশ্ন, এটাও বলা যায় যে আসছে। হ্যাঁ, যদি কোনো কারণে স্কিপ হয়ে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য এই কোশ্চেন গুলা কিন্তু আসতে হবে, আসবেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। এটাও আপনি মুখস্থ করে ফেলবেন। এখানে দুইটা ব্যাপার বলে দিই। এখানে প্রথম অংশটাতে বলা আছে ধারা 327 অনুযায়ী হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি কারা। হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি কারা? তারা হচ্ছে করদাতার ভাই বোন, হ্যাঁ, হতে পারে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, পুত্র কন্যা, এগুলা হচ্ছে অনুমোদিত প্রতিনিধি। এবং তা করদাতার অফিসের পূর্ণকালীন কর্মচারীও তার প্রতিনিধি। আবার একজন কর আইনজীবীও তার প্রতিনিধি। এখন কর আইনজীবী কারা, এটাও আসতে পারে আলাদাভাবে। ধরেন এই টোটালটা আসলো না, শুধু আসলো যে আয়কর আইনজীবী কারা, তাহলে কিন্তু এই প্রশ্নটাই 327 ধারার ভিতরে আছে। দেখেন অংশ 3-এ, আয়কর আইনজীবী হচ্ছে বোর্ড কর্তৃক যাদেরকে সনদ দেওয়া হবে। যেমন আগামীকালকে আমরা যে পরীক্ষাটায় অংশগ্রহণ করতে যাচ্ছি, সেখানে আপনি সনদ পেতে যাচ্ছেন, আপনি কি হিসেবে উপনীত হবেন? কর আইনজীবী হিসেবে। এর মাধ্যমে কি হবে? আপনি অনুমোদিত প্রতিনিধি হবেন, হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি হবেন। তাহলে এখানে দুইটা পার্ট এভাবে আসতে পারে। যদি এভাবে আসে হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি, তাহলে টোটাল বিষয়টা লিখে দিতে হবে। আর যদি আসে কর আইনজীবী কারা, তাহলে শুধুমাত্র এই পরের অংশটাতে লিখবেন, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি, অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনুশীলনকারী কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ, উপকর কমিশনের নিম্ন নয় এরকম পদে 5 বছর কর্মরত ছিল এরকম কোনো ব্যক্তি। আর বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। ঠিক আছে, এরা হচ্ছে কর আইনজীবী। কর আইনজীবীর কাজটা কি? সাধারণত হাজিরার জন্য ওরা অনুমোদিত প্রতিনিধি হয়। অনুমোদিত প্রতিনিধি কিন্তু কর আইনজীবী ছাড়া আরো আছে। সেটা কি? করদাতার পিতামাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন, ওনারাও অনুমোদিত প্রতিনিধি। তো প্রশ্নটার মধ্যে হ্যাসেল তৈরি করেন না। এখানে দুইটা অংশ কিন্তু একসাথে বলা আছে, তাহলে এটা ভেঙেও আসতে পারে, আবার ওই টোটালটাও আসতে পারে। এই জন্য আলাদাভাবে একটু ভালোভাবে খেয়াল করে রাখবেন। হ্যাঁ, এগুলা তো পড়লে, বেশ কয়েকবার পড়লে মুখস্থ থাকবে। অগ্রিম করের কিস্তি কয়টি ও পরিশোধের সময়? ইনকাম ট্যাক্স অফিস করদাতার কাছ থেকে সময়ে সময়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে ট্যাক্স কেটে নেয়, তাই না? সময়ে সময়ে বিভিন্ন কৌশলে ট্যাক্স কেটে নেয়। এর মধ্যে একটা সরকারের একটা কৌশল হচ্ছে, অগ্রিম কর নেওয়া। অগ্রিম কর তো গাড়ি কর হিসেবেও নিয়ে নেয়। আবার আরেকটা উপায় আছে, 154 ধারা অনুযায়ী চিঠি দিবি করদাতাকে, চিঠি 4বার দেয় ইনকাম ট্যাক্স অফিস। তাহলে অগ্রিম করের কিস্তি কয়টি? 4টি। প্রতি 3 মাস অন্তর অন্তর 15 তারিখ হচ্ছে ওই কিস্তিটা জমা দেওয়ার শেষ তারিখ। যেমন একটা কর বছর শুরু হয় 1 জুলাই থেকে, শেষ হয় 30 জুন পরের পরের বছরে গিয়ে। তাহলে এখানে 12 মাস, প্রতি 3 মাস অন্তর অন্তর। তাহলে আপনি জুন মাসে কিন্তু একবার নেয়, তাহলে এটা বাদ দেন। আপনি প্রথম কিস্তিটা শুরু হয় 15 সেপ্টেম্বর, হিসাব করেন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3 মাস হিসাব করবেন, 3 নাম্বার মাসের 15 তারিখ।
3 নাম্বার মাসের 15 তারিখ জুলাই থেকে হিসাব করবেন, তাহলে সেটা হচ্ছে কিস্তির সময়। তাহলে অগ্রিম করে কিস্তি কয়টা? 4টা, প্রতি 3 মাস অন্তর অন্তর। তার মানে 15 তারিখ ওই কিস্তিটা দেওয়ার শেষ সময়। তাহলে প্রথম কিস্তিটা হবে 15ই সেপ্টেম্বর, পরে দ্বিতীয় কিস্তিটা পরে হিসাব করেন, সেপ্টেম্বর বাদ দেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 15ই ডিসেম্বর হবে দ্বিতীয় কিস্তিটা। তৃতীয় কিস্তিটা হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 15 তারিখ। চতুর্থ কিস্তিটা হবে মার্চ, তো আপনি একটা কিস্তি দিলেন, এপ্রিল, মে, জুন, তাহলে জুনের 15 তারিখ। এ হচ্ছে 4টা কিস্তি, অগ্রিম করে কিস্তি 4টা। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। উৎসে কর উৎসে কর কি? উৎসে কর জিনিসটা হচ্ছে আয় যেখানে উদ্বুদ্ধ হয় সেখানে কর কর্তন করার যে বিধান রয়েছে তাকে উৎসে কর কর্তন বলে, তাই উৎসে কর কর্তন। হ্যাঁ, তাহলে আয় যেখানে জেনারেট হয় এর মানেটা কি? আসলে উৎসে কর্তন করার পেমেন্ট মানে উইথহোল্ডিং অথরিটি আছে। উইথহোল্ডিং অথরিটি কারা? ধরেন আপনি ব্যাংকে টাকা রাখলেন, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, মানে আপনার আয়টা ব্যাংকে জেনারেট হচ্ছে। তো ধরেন প্রতি মাসে মাসে ব্যাংক আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা সুদ বাবদ ক্রেডিট করতেছে, মানে আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছে। তাহলে সে পাঠানোর পরে সাথে সাথে ওখান থেকে টিডিএস বাবদ ট্যাক্স কেটে নিচ্ছে। কারণ ব্যাংক হচ্ছে একটা উইথহোল্ডিং অথরিটি। সরকার বলে দিছে যে যারা উইথহোল্ডিং অথরিটি তাদের কাছ থেকে যদি কেউ টাকা নেয়, অর্থাৎ সে যদি পেমেন্ট করে, তাহলে পেমেন্টের সময়েই, এট দ্য টাইম অফ পেমেন্ট, সে ট্যাক্স কেটে রাখবে। নির্দিষ্ট একটা রেট বলা আছে উৎস কর্তনের, এই রেট অনুযায়ী ট্যাক্স কেটে রাখবে। সেটা কি বলা হয়? উৎস কর কর্তন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো উৎস কর্তনের কয়েকটা খাত চাইতে পারে। এখানে কি 4টা খাত দেওয়া আছে না? আর একটা খাত এখানে লিখে নেন আপনারা, শীট থেকে দেখেও লিখে নিতে পারেন, আর আমি এখানে একটা লিখে দিই। ধরেন 5 নাম্বার দিয়ে লিখলাম বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার ক্ষেত্রে বাড়ি ভাড়া পরিশোধ যে করবে উইথ হোল্ডিং অথরিটি, বাড়ি ভাড়া পরিশোধের সময় উৎসে কর্তন করে রাখবে। আমি আপনি বাসা ভাড়া দেই যখন, তখন কিন্তু উৎসে কর্তন করে রাখি না, কারণ আমরা তো স্বাভাবিক ব্যক্তি। স্বাভাবিক ব্যক্তি তো আর উইথ হোল্ডিং অথরিটি না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে আমাদের কাটার কিন্তু বাধ্যবাধকতা নাই, এই জন্য কিন্তু আমরা যে ভাড়াটা আসে সেটা দিয়ে দিই মালিককে। যারা উইথহোল্ডিং অথরিটি তারা যখন বাড়ি ভাড়া নেয় তখন কিন্তু পেমেন্টের সময় কর্তন করে রাখে বাড়িওয়ালাকে টাকাটা দেওয়ার সময়। তাহলে এটা লেখা আছে কত ধারায়? 109 ধারায় লেখা আছে, এই করেন 2023-এ। কত পার্সেন্ট কাটার বিধান রয়েছে? 5%। তাহলে এটা এখানে লিখে নিলাম, আপনারাও লিখে নেন। ঠিক আছে। আচ্ছা, বড় প্রশ্ন আসতে পারে দুইটা। দুইটা বড় প্রশ্ন এখানে আমরা দুইটা বড় প্রশ্ন দিছি। এই দুইটা দুইটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আয়কর রিটার্ন জিনিসটা কি? আয়কর রিটার্ন মানে হচ্ছে করদাতার আয়, সম্পদ, দায় ও ব্যয়ের একটা বিবরণী মাত্র, তাই না? আয়কর রিটার্ন হয়ে গেল। আপনি লিখতে পারেন করদাতা যে বিবরণীতে তার আয়, আয়কর, কর পরিশোধ, সম্পদ, দায়, ব্যয় ইত্যাদি লিখে লিপিবদ্ধ করে রাখেন, তাকে বলা হয় আয়কর রিটার্ন। কারা কারা রিটার্ন দাখিল করবেন? আয়কর রিটার্নটা দাখিল করবেন কারা? 166 ধারায় বলা আছে যে প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনের নিকট সংশ্লিষ্ট আয় বর্ষের জন্য রিটার্ন দাখিল করিবেন। তো এই লাইনটা তো আপনার কাছে দুর্বোধ্য মনে হলে আপনি লাইনটা লিখেন না, আপনি ক ক সিরিয়াল এরকম লিখে দিবেন যে সংশ্লিষ্ট আয় বর্ষে কোনো করদাতার আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে তাকে রিটার্ন দাখিল করতে হবে। এটা 1 নাম্বার হতে পারে। এখানে ক খ এভাবে দেওয়া আছে, আপনার এইভাবে লেখার দরকার নেই। আপনি 1 নাম্বার দিয়ে লিখলেন যাদের করমুক্ত আয়ের সীমা অতিক্রম করবে তারাই রিটার্ন সাবমিট করবে, 1 নাম্বার। 2 নাম্বার লিখবেন সংশ্লিষ্ট আয় বর্ষের অব্যাহতি পূর্ববর্তী 3 বছরের মধ্যে কোনো বছর তার কর নির্ধারণ হলে, পূর্বের যে কোনো বছরে কর নির্ধারণ হলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যদি কোনো ব্যক্তি একটা কোম্পানির কোনো শেয়ার হোল্ডার, পরিচালক বা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, কর্মচারী বা কোনো ফার্মের অংশীদার হয়, ব্যক্তির সঙ্গে বা কোনো ব্যবসা নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী হয়, তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। বা কোনো গণকর্মচারী যদি হন, কেউ সরকারি কর্মচারী, তাকেও রিটার্ন সাবমিট করতে হবে। আপনি দুইটা দুইটা দুই লাইনে লিখলেন তাও সমস্যা নেই। তাহলে কাকে রিটার্ন সাবমিট করতে হবে বা রিটার্ন দাখিল করতে হবে? যার করযোগ্য ইনকাম আছে। যার করযোগ্য ইনকাম আছে আপনি লিখতে পারেন, যার করমুক্ত সীমা উপরে ইনকাম আছে লিখতে পারেন। হ্যাঁ, পূর্বে কখনো আয়কর নির্ধারণ হয়েছে, তাকে রিটার্ন সাবমিট করতে হবে।
সরকারি কর্মচারীকে রিটার্ন সাবমিট করতে হবে, কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালককে রিটার্ন সাবমিট করতে হবে, ফার্মের অংশীদারকে রিটার্ন সাবমিট করতে হবে। বুঝতেছেন না বিষয়টা? এইভাবে আপনি লিখতে পারবেন, এটা কোনো সমস্যা না। কারণ এটা ইনফরমেটিভ কোশ্চেন, আপনার ইনফরমেশনটা যদি ঠিক থাকে, লাইনটা আইনের ভাষায় তো একটু জটিল ভাবে লেখা থাকতে পারে, আপনি সেটাকে সিম্পলিফাই করে সহজভাবে লিখতে পারবেন, সমস্যা নাই। তাই এক্ষেত্রে কোনো হ্যাসেল হবে না। লাইন টু লাইন লেখাটা তো একটু কঠিন। আর এটা যেহেতু একটা সনদের পরীক্ষা, এখানে তো ওই রেগুলার স্টুডেন্ট তোতা পাখির মতো যে আছে স্কুল কলেজের ছেলেমেয়েরা অল্প বয়সে লিখে, এভাবে তো লেখা সম্ভব না, বা লিখতেও পারবেন না কেউ, একটু কঠিন হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেওয়া আছে, কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট আয় বর্ষে এরূপ কোনো আয় প্রাপ্ত হন যাহা অংশ 6 এর প্রথম অধ্যায়ের অধীন কর অব্যাহত বা হ্রাসকৃত করার সুবিধা প্রাপ্ত হন। মানে কেউ যদি হ্রাসকৃত করার সুবিধা পায় বা কর অব্যাহত প্রাপ্ত আয় থাকে, তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি এতটুকু লেখেন, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় রয়েছে এরকম করদাতার রিটার্ন সাবমিট করতে হবে। বুঝতেছেন না বিষয়টা? 261 ধারা অনুসারে 261 ধারা অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি, তাহলে নিবন্ধন, যে সে যে নিবন্ধন হইলো এটা কেমনে বুঝলাম? তার টি আইন আছে। তাহলে আপনি এই কথাটা লিখে দিতে পারেন, যার টিন রয়েছে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। এটা কিন্তু বাধ্যবাধকতা আছে আইনগতভাবে, এই কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে যে ধারা 261 অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি। ধারা 261-তে বলা আছে যে টিআইএন কিভাবে নিতে হবে ওইটা। তাহলে 261 দ্বারাই যারা নিবন্ধন করে ফেলছে, টিআইএন নিয়ে নিছে, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। উক্ত ব্যক্তির দ্বারা 264 অনুযায়ী রিটার্ন দাখিলে প্রমাণ দাখিলে বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশে 49টা নাগরিক সেবা রয়েছে, সুস্পষ্টভাবে বলা আছে নাগরিক সেবাগুলা নেওয়ার জন্য তাকে রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে আপনি এটা বলতে পারেন যে আপনার কিছু সেবা রয়েছে, যে সেবাটা গ্রহণ করার জন্য রিটার্ন দাখিলে প্রমাণের প্রয়োজন হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? একজনে কল দিয়ে দিছে, ক্লাস নিচ্ছে হয়তো, ভাই জানে না। অনেক পার্টিসিপেন্ট মনে ঢুকতে পারতেছে না, কারণ আমি আমার যে পুরান বেস গুলো আছে ওখানেও অবশ্যই আহ, এই লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমরা তো ক্লাসটা রেকর্ড করতেছি, রেকর্ডিংটা দিয়ে দিব, সবাই শুনে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা তো বড় আকারের প্রশ্ন, 10 মার্কসের কোশ্চেন আসলে 4-5টা দ্বারা নিয়ে প্রশ্ন আসতে পারে। আপনি আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের কালকের যে পরীক্ষাটা হবে, আমরা তো জানি আয়কর আইন 2023 345টা ধারা আছে, এরপরে 25টা অংশ আছে, 8টা তফসিল আছে। এর মধ্যে আপনি দেখবেন 70 থেকে 80টা, 70 থেকে 80টা ধারার উপরে কিন্তু প্রশ্ন হবে। তাহলে প্রশ্নগুলা কিভাবে অ্যামালগেমেট করবে, বুঝতে পেরেছেন? ছোট ছোট অংশ অ্যাড করে কিন্তু আসলে অ্যামালগেমেট করা হবে। ঠিক আছে, ছোট ছোট প্রশ্ন অ্যামালগেমেট করে আসলে প্রশ্নটা তৈরি করা হবে, ছোট ছোট ধারাগুলো। এই যেমন এখানে আয়কর রিটার্ন কি, আয়কর আয়কর রিটার্ন কি, এটা একটা অংশ ধরেন কোন একটা জায়গা থেকে আসছে। এরপর লেখা আছে আয়কর রিটার্ন কারা দাখিল করবেন, এটা আরেকটা ধারায় বলা আছে। আর কর দিবস পরবর্তী সময়ে কর পরিগণনা প্রক্রিয়াটি কি, এটা আরেকটা ধারায় বলা আছে। তাহলে এখানে 2-3টা ধারা সংমিশ্রণে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে, রাইট? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা কি করব, একটু সচেতন থাকবো আনসারটা করার সময়। কারা কারা রিটার্ন দাখিল করবেন আপনি আপনার ভাষায় সহজভাবে লিখে দেন। যাদের করযোগ্য ইনকাম রয়েছে, যারা সরকারি কর্মচারী, যাদের বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা সেবা নেওয়ার প্রয়োজন, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি বিদ্যুৎ, এটা এটা বলবৎ আছে, বিদ্যুৎ লাইন যদি সিটি কর্পোরেশন এলাকায় বা পৌরসভা এলাকায় বিদ্যুতের লাইন আপনি সংযোগ দিতে চান, আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট যে করেছেন, এটা প্রুফ অফ সাবমিশন। হ্যাঁ, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, রিটার্ন দাখিলের প্রমাণ, এটা কিন্তু আপনার দিতে হয়, গ্যাস লাইন নেওয়ার জন্য দিতে হয়। তাহলে কিছু সেবা আছে, আপনি কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে, তাহলেও কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে রিটার্ন সাবমিশন করার বেশ অনেকগুলা ক্ষেত্র বা জায়গা তৈরি হয়েছে। এগুলো আপনি আপনার মতো করে যদি আপনি লিখেন, তা হবে, কোনো সমস্যা হবে না। যার হ্রাসকৃত কর হার রয়েছে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি এটাও এটাও বলে দিতে পারেন, যদিও এখানে লেখা নাই,
যে 5 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র যারা ক্রয় করেন তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে, এটা আপনি বলতে পারেন এখানে। হ্যাঁ, আপনি তো, আপনার কাজ হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, যেহেতু আপনি যদি ইনফরমেশনটা ঠিক থাকে আর ইনফরমেশনটা লিখেন, আপনি মার্কস পাওয়ার কিন্তু যোগ্য। এটা একটা ব্যাপার। কর পরবর্তী সময়ে কর নির্ধারণটা আসলে কিভাবে করতে হয় এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আশা করি এখানে আপনি এই উদাহরণটা যদি আপনি পড়েন, তাহলে কর পরিগণনা আপনি করতে পারবেন 174 দ্বারাই কিভাবে ট্যাক্স পরিগণনা করতে হয়। আমি জাস্ট একটু সিম্পলি যদি দেখায় দিই এখানে কর পরিগণনাটা, যে বেতন ভাত- বেতন ভাতা বাবদ প্রাপ্তি আছে 9 লক্ষ টাকা কারোর, সে যদি সময় মতন রিটার্ন দিয়ে দেয়, তাহলে তো স্বাভাবিক স্ল্যাব রেটে আপনি ট্যাক্স দিতে পারবেন, তাই না? আর সেই যদি সময় মতনে রিটার্নটা সাবমিট না করে, তাহলে কিন্তু তার অনেক সুযোগ সুবিধা সে পাবে না, সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। সে কোনো রকম কর অব্যাহতি পাবে না। সে কোনো রকম কর অব্যাহতি পাবে না। এখানে লেখা আছে দেখেন, কোন করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে উক্ত করদাতা কোনো রেয়াত, অবকাশ, অব্যাহতি, হ্রাসকৃত হারে কর পরিশোধ, মোটাই পরিগণন হইতে কোনো আয় বাদ দেওয়া, এরূপ কোনো সুবিধা প্রাপ্ত হবেন না, এবং রিটার্নের সাথে পরিশোধিত টাকার পরিমাণের 2% হারে অধিক 24 মাসের অতিরিক্ত কর পরিশোধের সমর্থন এ চালানির মাধ্যমে 174 ধারায় জমা দিতে হবে। বুঝতেছেন বিষয়টা? তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? যেমন ধরেন কারো যদি 9 লক্ষ টাকা ইনকাম থাকে, তাহলে তার নিয়মিত হারে আপনি যদি স্বাভাবিকভাবে ট্যাক্স ডির ভিতরে রিটার্ন দেন, তার ট্যাক্স দিতে হবে কত টাকা? 52,500 টাকা। এখানে 9 লক্ষ টাকার উপরে, এটা 174 দ্বারা ট্যাক্স ক্যালকুলেশন করতেছি, মানে ট্যাক্স ডির পরে এসে 9 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসে 9 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসে কত? 52,500 টাকা। তাহলে এটা যদি ট্যাক্স ডির ভিতরে দিত, তাহলে 9 লক্ষ টাকার উপরে এত টাকা, 9 লক্ষ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করার প্রয়োজন হতো না। আপনি ওয়ান থার্ড, মানে ওয়ান থার্ড বাদ দিলে 3 লক্ষ টাকা বাদ হয়ে যেত, 6 লক্ষ টাকার উপর ট্যাক্স আসতো, তাই না? তাহলে এখানে 52,500 টাকা ট্যাক্স হয়েছে টোটাল 9 লক্ষ টাকার উপরে, কারণ সে তো অব্যাহতি পাচ্ছে না। ওই যে সরকারি চাকরিজীবী যারা বা বেসরকারি চাকরিজীবী যারা, তারা যদি ট্যাক্স ডির পরে রিটার্ন সাবমিট করে, তাহলে তার টোটাল প্রাপ্তির উপরে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন হবে। এই জন্য দেখবেন ট্যাক্স ডির ভিতরে রিটার্ন সাবমিশন করা হিড়িক পড়ে যায়, বিশেষ করে যারা চাকরিজীবী তাদের, তাই না? এটা একটা ব্যাপার। তাহলে এখানে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে দেখেন, 52,500 থেকে 7,000 বাদ দিলাম, 7,000 হলো তার টিডিএস কাটা আছে। যে ট্যাক্সটা কাটা থাকবে সেটা বাদ দিতে হবে ট্যাক্স থেকে, বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটার উপর 2% হারে যত মাস হবে তত মাস দিয়ে গুণ দিতে হবে, সর্বোচ্চ 24 মাস। তাহলে এই প্রক্রিয়াটা যদি আপনি একটু পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনি এটা বুঝবেন। এটা আমি আহ, আহ, যতটুকু বলার বলে দিলাম, আপনি পড়বেন, পড়লে পরে 4-5 বার পড়বেন, আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024 সালে যেটা পাশ হয়েছে, এখানে কিছু ব্যাপার আলোচনা করা আছে। এর মধ্য থেকে যে অংশটুকু ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি ততটুকুই পড়বেন। আমার এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আশা করি এই প্রশ্নটা আপনারা ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এটা একটু কঠিন কঠিন শব্দ ইউজ করা হয়েছে, বারবার পড়ার মাধ্যমে এটাকে সহজ করে আনসার করবেন। ঠিক আছে? দেখি আপনারা কি প্রশ্ন করতেছেন, দু একটা প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা। ফাইনাল অ্যাকাউন্ট করার দরকার নাই। হুম। ফাইনাল অ্যাকাউন্ট আর আজকে রাত্রে করেন না, যতটুকু সময় আছে রেওয়ামিল করেন, প্রচুর রেওয়ামিল করেন। রেওয়ামিলের যে ফরম্যাটটা আছে এটা বারবার পড়েন। অনিবাসী কারা? অনিবাসী কারা? যারা নিবাসী না তারাই অনিবাসী। আয়কর আইনে এইভাবে লেখা আছে, যারা নিবাসী নয় তারাই অনিবাসী। ট্যাক্স এক্সামটেড আর রিডিউস রেটের মধ্যে পার্থক্য কি? ট্যাক্স এক্সামটেড মানে হচ্ছে সরাসরি বাদ দিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়, বাদ দেওয়া অংশটাকে বলা হয় ট্যাক্স এক্সামটেড। আর রিডিউস রেট মানে ওইটার উপরে ট্যাক্স হয়, তবে কম হারে ট্যাক্স হয়, এটাকে রিডিউস রেটের ট্যাক্স বলা হয়। বেতন হতে 86 গড় হারি, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে কি বেতন হতে 86 লেখা আছে না? বেতন হতে 86 লিখি নাই, ঠিক আছে, আপনি মনে থাকলে ওটা দিতে পারেন, আমাদের এখানে 5টা মিলে গেছে। আচ্ছা, 52,000
এক ভাই বলতেছে 52,000 টাকা যেখানে ট্যাক্স হলো, এটা কিভাবে হলো না? 52,500, এটা স্ল্যাব রেটে ট্যাক্স হয়েছে 9 লক্ষ টাকার উপরে। বুঝতে পেরেছেন? উনি সারা বছর জুড়ে বেতন ভাতা প্রাপ্ত হয়েছে তার 9 লক্ষ টাকা। স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, আপনি স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, এরপরে দেখি বিকল্প বিরোধ নিষ্পত্তি জিনিসটা কি। বিকল্প বিরোধ নিষ্পত্তি জিনিসটা এখানে সহজ ভাষায়, আমার ভাষায় কিন্তু আমি লিখে দিয়েছি। এটা এটা দেখেন, একবার পড়লে মনে থাকবে। কোনো আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনাল বা আদালতে নিষ্পন্নাধীন কর নিরূপণ সংক্রান্ত বিরোধ যে প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হয় তাকে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলে। ঠিক আছে, এই বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন কে গ্রহণ করে? বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা অফিস আছে কি? না, কোনো অফিস নাই, কোনো নির্দিষ্ট জায়গা নাই। যেমন কর অঞ্চলের অফিস রয়েছে, কিংবা আপনি চিন্তা করতে পারেন আপিলের অফিস রয়েছে, ট্রাইব্যুনালের অফিস রয়েছে, কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তির কোনো অফিস নাই। তাহলে এই আবেদনটা, বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদনটা গ্রহণ করে কি? বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন গ্রহণকারী কারা? এখানে লেখা আছে, এই যে দেখেন, আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ। উপকর কমিশনার কর্তৃক নিষ্পত্তিকৃত বা পুনঃনিষ্পত্তিকৃত আদেশের বিরুদ্ধে যদি আপিল দায়ের না করা হইয়া থাকে, তাহলে ওই ব্যক্তি আবেদনকারীর আপিল অধিক্ষেত্র যে কর্তৃপক্ষের উপর ন্যস্ত সেই কর্তৃপক্ষের নিকট। ধরেন সার্কেল থেকে ডিসিটি ট্যাক্স নির্ধারণ করে দিল, এতে করদাতা সংক্ষুব্ধ হলো, সে আপিলে যায়নি, সে সরাসরি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যেতে চাচ্ছে। তখন সে আবেদনটা করবে কোথায়? সে যেখানে গিয়ে আপিল করার কথা ছিল ওখানে গিয়ে এডিআর এর আবেদন করবে, এই কথাটাই বলছে। বুঝতেছেন না বিষয়টা? এরপরে আর কোথায় করতে পারে? যুগ্ম কর কমিশনার আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল বা কর কমিশনার আপিলের নিকট আপিল বিচারাধীন থাকিলে সংশ্লিষ্ট যুগ্ম কর কমিশনার আপিল, অতিরিক্ত কর কমিশনার আপিল, কর কমিশনার আপিলের নিকটও আবেদন করতে পারেন। কর আপিল ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকিলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চের রেজিস্ট্রার, উপ রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারের নিকট আবেদন করতে পারেন। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যদি মামলাটা চলে যায়, ওই ক্ষেত্রে যদি আবার আপনি গিয়ে এডিআর এর আশ্রয় নিতে চান, তাহলে আবেদনটা করতে হবে দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগেলে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে আপনি আবেদন করতে পারেন কার কাছে? আপিল কর্তৃপক্ষের কাছে, আপনি আবেদন করতে পারেন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের কাছে, আপনি আবেদন করতে পারেন দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগেলের কাছে। তবে কখন কোথায় যেতে হবে সেটা নির্দেশনা কিন্তু পুরো লাইনটা পড়লে বোঝা যাচ্ছে। মামলাটা যদি আপনি দৌড়াইতে দৌড়াইতে আপিল থেকে ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যান, এরপরে যদি এর আশ্রয় নিতে চান, তাহলে আপনাকে দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগেলে আবেদন করতে হবে। আর উপকর কমিশনার কর নির্ধারণ করে দিয়েছে, আপনি কোথাও গেলেন না, আপিলও পর্যন্ত গেলেন না, আপনি সরাসরি এডিআর যেতে চাচ্ছেন, যেতে পারবেন। তখন আবেদনটা করবেন কোথায়? তখন আবেদনটা করবেন যেখানে আপিলটা করতে পারতেন, যেখানে আপিল করার কথা ছিল, যে জায়গায় আপিল করতে হয় ওখানেই আবেদনটা করবেন। এখন ধরেন মামলাটা ট্রাইব্যুনালে আছে, চলমান আছে, তখন আপনি আবেদনটা কোথায় করবেন? তাহলে ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রার আছে তার কাছে করবেন। বুঝতেছেন বিষয়টা, ফ্যাক্টটা কি? তাহলে আপনি যদি এভাবে সহজভাবে লিখেন, আপিল কর্তৃপক্ষের কাছে, মানে আবেদন গ্রহণকারী কি আপিল কর্তৃপক্ষ 1 নাম্বার, 2 নাম্বার দিয়ে লিখেন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ, 3 নাম্বার দিয়ে যদি লিখেন দ্বিতীয় সচিব ট্যাক্সেস লিগেল, তাও কিন্তু আপনার আনসারটা হয়ে গেল। বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন, আবেদনের ব্যাপারটা একটু দেখেন কিভাবে আবেদন করতে হয়। আবেদনকারীর আবেদন পাঁচ প্রস্থে তফসিলে একে উল্লিখিত ফর্মে প্রতি প্রস্থ ফরমের সাথে আবেদনের ফি প্রদানের ট্রেজারির চালান এবং কপি এবং আবেদনের সপক্ষে প্রমাণাদি সহ দাখিল করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। কিভাবে আবেদন করবেন? নির্ধারিত ফরমের সময়ে ফি প্রদান পূর্বক। ফি কত টাকা? 500 টাকা, তাই না? ফি কিন্তু 500 টাকা, এটা মুখস্থ রাখতে হবে। সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনাল বা ক্ষেত্র মতো সুপ্রিম কোর্টের রেজিস্টার বরাবর দাখিল করতে হবে। করদাতা আবেদনপত্রের সহিত সংশ্লিষ্ট কাগজপত্র, দলিলাদি বা আইনগত ভিত্তি ও প্রকৃত ঘটনা সম্বলিত বিবৃতি দাখিল করিবেন। কোন করদাতা কোন আয় বর্ষে রিটার্ন দাখিল করিয়া থাকলে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি আবেদন দাখিলের যোগ্য হইবেন না, যদি উক্ত আয় বর্ষে স্বীকৃত কর দায় পরিশোধ না করিয়া থাকেন। ধরেন আপনি রিটার্নে যে ট্যাক্সটা ঘোষণা করছেন, এটা কি বলা হয়? স্বীকৃত কর দায়। এখন স্বীকৃত কর দায়টাই আপনি দিলেন না, আরো ট্যাক্স হয়ে গেল, তখন আপনি আপিল এডিআরে যেতে চাচ্ছেন, যেতে পারবেন না। কেন পারবেন না? আপনি যেটা স্বীকার করতেছেন ওই ট্যাক্সটাই দিচ্ছেন না, মানে ইউ আর ভাইলেটিং দ্য ল। আপনি আইনটাকেই অনেকটা ভাইলেট করে যাচ্ছেন, লঙ্ঘন করে যাচ্ছেন। সেক্ষেত্রে তো আপনি আরেকটা আইনের প্রতিকার পাওয়ার জন্য আরেকটা জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারেন না। এই কথাটাই বলছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সহায়তাকারী দায়িত্ব কর্তৃপক্ষ। সহায়তাকারী কি? এডিআর এর সিস্টেমে আমরা দেখে আসছি, আমাদের ক্লাসগুলোতে দেখে আসছি যে করদাতা সংক্ষুব্ধ হয়ে আপনার এডিআর এর জন্য আবেদন করবেন। আবেদন করলে পরে একটা একটা সিদ্ধান্তের মাধ্যমে এনবিআর আসলে সহায়তাকারী লিস্ট আছে, একটা থার্ড পার্সনকে এখানে এঙ্গেজ করা হবে। তাহলে এডিআর কারা কারা থাকবে? এডিআরটা হচ্ছে একটা সালিশের মতো।
আপনি আপনার প্রতিবেশীর নামে মামলা করলেন, তো মামলায় প্রতিবেশী হাজিরা দিতে গেল, সে কাস্টডিতে চলে গেল, মানে তাকে জেলখানায় পুরে দেওয়া হলো, শক্ত একটা মামলা দিলেন। এখন এরকম হইলো, তো প্রতিবেশী, তো আপনার তো প্রতিবেশীর আত্মীয় স্বজনরা এসে আপনাকে বললো যে ভাই, এই যে তারে জেলে বসায় রাখলা, মানে সে জেল খাটতেছে, তার পরিবারের দুর্দশা শুরু হয়ে গেল, এটা একটা মীমাংসা করে আসলে তাকে জেল থেকে তো বের করা উচিত। তখন আপনি ধরেন রাজি হলেন, সবাই আপনাকে বুঝাইলো, বা আপনি চিন্তা করলেন যে আসলেই তো ওনাকে এইভাবে জেলে পোড়া হলো, হ্যাঁ, এরকম করে তো আমার তেমন লাভ হচ্ছে না। তখন আদালত বলে দিবে যে আপনারা এক কাজ করেন, ওনার জামিন নেওয়ার জন্য আপনারা মিলে আসেন, অথবা আপনারা মামলাটা মীমাংসা করে আসেন সালিশের মাধ্যমে, হ্যাঁ, তাহলে আর ওনার শাস্তি হবে না, আমরা ওনাকে জামিন মুক্তি দিয়ে দিব, খালাস দিয়ে দিব। তখন আপনি বাড়িতে আইসা, হ্যাঁ, সালিশ বসাইলেন, যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে একটা আলোচনায় গেলেন, সে আপনার যে ক্ষতিটা করলো এটা একটা ক্ষতিপূরণ আপনি আদায় করে আপনি মীমাংসায় চলে আসলেন। এই যে মীমাংসাটা করলেন, এখানে দেখেন কে কে আছে, এখানে আপনি আছেন, মানে আপনি আপনি হচ্ছেন বাদী, আর আসামির পক্ষের লোকজন আছে, আসামির প্রতিনিধি আছে, আবার থার্ড পার্টি চেয়ারম্যান আছে বা গ্রামের মেম্বার আছে। তাহলে গ্রামের চেয়ারম্যান বা মেম্বারের যে ভূমিকাটা, এটাই সহায়তাকারী পালন করে থাকে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে এই সহায়তাকারীর দায়িত্ব বা কর্তব্যটা কি? সহায়তাকারী আপনার ওই করদাতা বা করদাতার অনুমোদিত প্রতিনিধিকে চিঠি মারফত জানাবে যে আমরা অমুক দিন অমুক জায়গায় বসবো, হোটেল সেরাটনে বসবো, তোমার মামলাটা ডিসমিস করার জন্য বা একটা পর্যায়ে আনার জন্য। 1 কোটি টাকা ট্যাক্স, সরকারও চাচ্ছে যে তার কাছ থেকে 1 কোটি না, যদি মীমাংসার মাধ্যমে 50 লক্ষ আদায় করা যায় তাহলেও তো অনেক, হ্যাঁ, ট্যাক্সটা আদায় হলো। আর করদাতাও খুশি যে 1 কোটি টাকা জায়গায় তার 50 লাখ দিলেই হচ্ছে। তাহলে এই ধরনের একটা সিদ্ধান্তে আসলে পৌঁছার জন্য সহায়তাকারী সবসময় চেষ্টা করে। তাহলে সহায়তাকারী এখানে আপনার ডিপার্টমেন্টাল রেসপন্ডেন্ট বলা হয়, কর কমিশনার যে সার্কেলের ওই মামলাটা, ওই সার্কেলের একজন থাকে, সে এটার প্রতিনিধিত্ব করে। আর করদাতার পক্ষে করদাতা নিজে অথবা করদাতার অনুমোদিত প্রতিনিধি এখানে প্রতিনিধিত্ব করে, এবং সহায়তাকারী থাকে, তারা তিনজন বসে একসাথে বসে একটা সিদ্ধান্তে পৌঁছা। তাহলে এক্ষেত্রে সহায়তাকারী কিন্তু অনেকগুলো দায়িত্ব কর্তব্য চলে আসে। তো সহায়তাকারীকে কি করতে হয় দেখেন, সহায়তাকারী আবেদনকারী ও বিভাগীয় প্রতিনিধির সাথে আলোচনা কমে কমে বিবেচ্য বিরোধে নিষ্পত্তির বা সিদ্ধান্তের বিষয়সমূহ ইস্যুস ফর রেজলিউশন নির্ধারণ করেন। মানে কি কি সমস্যা আছে এখানে, এগুলাকে শর্ট আউট করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া অনুসৃতব্য পদ্ধতি, কৌশল বা কাঠামো নির্ধারণ করে থাকেন। বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিতব্য, এই কথাটা দেখেন সহজ কথা, আলোচনা সবার স্থান তারিখ ও সময় নির্ধারণ করবেন কে? সহায়তাকারী। তাহলে এটা লিখতে পারেন, আলোচনা সবার স্থান ইত্যাদি নির্ধারণ করেন, তারিখ ও সময় নির্ধারণ করেন। আপনি এভাবে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখলেও হবে, একদম এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখতে হবে তা কিন্তু নয়। ঠিক আছে? নোটিশ গুলা প্রদান করেন, কাকে নোটিশ প্রদান করেন? বিভাগীয় প্রতিনিধিকে আর আবেদনকারীকে নোটিশ প্রদান করেন। তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তির মধ্যে তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছি, একজন হচ্ছে আবেদনকারী, আরেকজন হচ্ছে বিভাগীয় প্রতিনিধি, যিনি ট্যাক্স অফিসের একজন প্রতিনিধি হিসেবে কাজ করে, আর আরেকজন হচ্ছেন মানে সহায়তাকারী। তিনজন ব্যক্তি এখানে জড়িত, আবেদনকারী, বিভাগীয় প্রতিনিধি, আর হচ্ছে সহায়তাকারী। আমরা সহায়তাকারীর দায়িত্ব কর্তব্য দেখতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। সহায়তাকারী একজন থার্ড পার্সন। সহায়তাকারী কারা হবে? সহায়তাকারীর যোগ্যতা আমরা যেটা দেখে আসছি লেকচার গুলাতে, যে কারা কারা সহায়তাকারী হিসেবে স্থান পায়। সহায়তাকারী একটা লিস্ট এনবিআর সবসময় আপডেট করে রাখে, প্রতি 6 বছর পর পর ওখান থেকে একজনকে প্রেরণ করে থাকে। উভয় পক্ষকে সময় উল্লেখ সহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করিবার জন্য লিখিত ভাবে অবহিত করেন, এটাও তার কাজ। তাহলে আপনি স্বাভাবিকভাবে এখানে যেটা লেখা আছে হুবহু এইভাবেই ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে তা কিন্তু নয়, আপনার থিমটা ঠিক থাকলে হলো। আপনি যদি 1 নাম্বার দিয়ে লিখেন, আলোচনা সবার স্থান নির্ধারণ করে আবেদনকারীকে ও বিভাগীয় প্রতিনিধিকে চিঠি প্রদান করেন, এটা সহায়তাকারী একটা দায়িত্ব বা কর্তব্য। ঠিক আছে না? এই ব্যাপারগুলো আপনি ভেঙে ভেঙে কিন্তু দিতে পারেন। ব্যাপারটা সহজ, কঠিন ভাবে নেওয়ার কিছু না, কারণ এইভাবে হুবহু লাইন টু লাইন আজকে একদিনের ভিতরে মুখস্থ করে ফেলাটাও অসম্ভব। সহায়তাকারী বোর্ড হতে আবেদন প্রাপ্তির পর বিরোধীয় বিষয় সম্পর্কে মতামত সহ তফসিল 9 এ বর্ণিত ফর্মে আবেদনের শর্তসমূহ পালিত হইয়াছে কিনা এই সম্পর্কে তথ্য প্রেরণের জন্য উপকর কমিশনারকে অনুরোধ জানাইবেন। সহায়তাকারী উপবিধি 2 এর অধীন চাহিত তথ্য পাওয়া না গেলে শর্তসমূহ পালিত হয়েছে এবং বিরোধী বিষয় সম্পর্কে উপকর কমিশনের কোনো মতামত নাই বলে গণ্য করিবেন। সহায়তাকারী তফসিল 10-এ বর্ণিত ফর্মে পথ দেওয়া উপকর কমিশন নিকট হতে সংশ্লিষ্ট আয়কর নথিটি, যে আয়কর নথিটি নিয়ে ঝামেলা হেসেল শুরু হয়েছে, ওই নথিটি কিন্তু উপকর কমিশনের নিকট থেকে উনি চেয়ে আনবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। এরপরে আর কি কি করবেন দেখেন,
সহায়তাকারী প্রয়োজন বোধে আবেদনকারী এবং বিভাগীয় প্রতিনিধিকে বিরোধী বিষয়ে আইনানুগ নিষ্পত্তির লক্ষ্যে পৌঁছাইতে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করিতে পারিবেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি চলমান থাকা অবস্থায় আবেদনকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিকল্প বিরোধ নিষ্পত্তিতে অসহযোগিতা বা কগনিজেবল নন কোঅপারেশন করিলে বা নির্ধারিত তারিখে হাজির হইতে ব্যর্থ হইলে কিংবা আইনসঙ্গত নির্দেশ পালনে ব্যর্থ হইলে সহায়তাকারী কোন প্রকার নোটিশ প্রদান ব্যতিরেকে চলমান বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া বাতিল করিতে পারিবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আসলে সহায়তাকারীর দায়িত্ব করতে হবে। এখানে যে কয়টা আছে সব লিখতে হবে তা কিন্তু না, ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আপনি লিখলেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় বিরোধীয় বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত হইলে সহায়তাকারী তফসিল 12 বর্ণিত ফর্মে মতৈক্যের শর্ত সম্বলিত, মানে একটা সিদ্ধান্তে যদি পৌঁছা তাহলে টার্মস অফ এগ্রিমেন্ট, যে কি কারণে এই সিদ্ধান্তে পৌঁছানো হলো এবং কিভাবে সমাধানটা হলো, এটা একটা টার্মস অফ এগ্রিমেন্ট লিখবে। কে লিখবে? সহায়তাকারী লিখবে। এবং এটা বিভিন্ন জায়গায় জায়গায় পৌঁছে দিবে যে আমরা এই পর্যায়ে সিদ্ধান্তে আসছি, এরকম ভাবে সিদ্ধান্তে আসছি। সহায়তাকারীর আচরণ বিধিটা কেমন হতে হবে দেখেন, সহায়তাকারীকে সততা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করিতে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তিকালে সহায়তাকারীকে স্বাধীন নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করিতে হবে, এটা ইম্পর্টেন্ট। সহায়তাকারী আবেদন বহির্ভূত কোনো বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিতে পারবে না, অসৎ উপায় অবলম্বন করিতে পারিবে না। আপনি লিখে দিলেন অসৎ উপায় অবলম্বন করিতে পারিবে না। সহায়তাকারী বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া মতৈক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আবেদনকারী বা বিভাগীয় প্রতিনিধিকে সহায়তা করিবেন। সহায়তাকারী উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় বিষয়ে কারিগরি পেশাগত জ্ঞান রয়েছে এরূপ কোনো ব্যক্তির সহায়তা বা পরামর্শ গ্রহণ করিতে পারেন। কোনো এক্সপার্টের সহায়তাও নিতে পারেন এই সহায়তাকারী। তিনি একজনকে আমন্ত্রণ জানাইতে পারেন যে আপনি আসেন, আমরা আজকে যে সালিশে বসছি এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। গোপনীয়তার বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন, গোপনীয়তা পাশ করবেন না, ঠিক আছে না? সহায়তাকারী কনফিডেন্সিয়ালিটি, তাহলে গোপনীয়তা রক্ষা করবেন। এতটুকুকে যদি আপনি এতটুকু লিখেন তাও হবে যে এই যে 4-5টা লাইনের পরিবর্তে আপনি লিখলেন গোপনীয়তা রক্ষা করবেন, সহায়তাকারী গোপনীয়তা রক্ষা করবেন, তাও কিন্তু তার একটা আচরণ বিধির ভিতরে পড়ে যায়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন অঙ্কগুলা কঠিন আসবে না, সহজ আসবে, খুব জটিল অঙ্ক আসবে না। একটা ফ্যাক্টস দেওয়া থাকবে, ফ্যাক্টস এর উপর ভিত্তি করে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এটা হতে পারে চাকরি হইতে আয়ের অঙ্ক, হতে পারে ভাড়া হইতে আয়ের অঙ্ক, হতে পারে ব্যবসা হইতে আয়ের অঙ্ক, অথবা 2টা বা 3টা খাত একসাথে জুড়াই দিতে পারে। দিয়ে আপনাকে বলতে পারে যে আপনি কর অব্যয়তির পরিমাণ বের করেন, চাকরি হইতে করযোগ্য আয় কত, মোট আয়ের উপর কর আরোপযোগ্য আয় কর কত, রিয়াতের পরিমাণ নির্পদেয় কর। আপনার কাজ হচ্ছে যে যত টাকা আয় হলো আয়টা একসাথে করবেন, করার পরে স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। করার পরে যদি রিবেট থাকে রিবেট, তাহলে রিবেটটা বের করবেন। মোট আয়ের 3%, ইনভেস্টমেন্টের 15%, অথবা 10 লক্ষ টাকায় 3টার মধ্যে যেটা কম সেটা বাদ দিবেন, বাকি যে টাকাটা থাকবো সেটা ট্যাক্স হিসেবে দিয়ে দিবেন। এখানে এই ক্যালকুলেশনটা দেওয়া আছে। হ্যাঁ, বারবার পড়ার মাধ্যমে এই অঙ্কটা সলভ করার মাধ্যমে আনসার করে ফেলতে পারবেন। 6 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আয়কর নির্ধারণ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য একটি আবেদনপত্র লিখুন। আচ্ছা, আয়কর নির্ধারণ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য একটি আবেদনপত্র লিখুন। ধরেন করদাতা কর নির্ধারণে সংক্ষুব্ধ হয়ে সে আপিলে গেল বা আপিলে দিতে যাচ্ছে, তখন তাকে একটা আবেদন লিখতে হয়। তো এই আবেদনটা আবার উপকর কমিশনের কাছে লিখলে হবে না, ওই আপিলে যিনি আছে ওখানে যে পোস্টটা আছে ওই পোস্ট, ওই পদ ধরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি আপনি যখন স্কুল কলেজে পড়াশোনা করে আসছেন, ছুটির জন্য আবেদনটা কার কাছে লিখছেন? প্রধান শিক্ষক। এখন যদি আপনি বরাবর সহকারী শিক্ষক বরাবর লিখেন, মানে বরাবর সহকারী শিক্ষক, তাহলে কিন্তু আপনার আবেদনটা ভুল, তাই না? এখন হাই স্কুলে আপনি পড়তেছেন, আপনি লিখলেন বরাবর অধ্যক্ষ, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে এখানে বলে দেই, এই অ্যাপ্লিকেশনটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা একদম হুবহু মুখস্থ করে ফেলবেন প্রয়োজনে। এখানে আবেদনটা লিখতে হবে অতিরিক্ত কর কমিশনার আপিল, ঠিক আছে, ওনার কাছে আবেদন লিখতে হবে। অ্যাড্রেসটা দিলেন। বিষয়টা কি? আয়কর নির্ধারণ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য আবেদন। আপনি বললেন যে আমি অমুক কর অঞ্চলের অমুক সার্কেলের একজন করদাতা, ঠিক আছে, তো আমার যে কর নির্ধারণটা করা হয়েছে এটা ন্যায়সঙ্গত হয় নাই, ন্যায়সঙ্গত হয় নাই। আপনি বলেন আমার কর নির্ধারণটা ন্যায়সঙ্গত হয় নাই, আমার বিশ্বাস কর নির্ধারণের ক্ষেত্রে কিছু বাস্তব তথ্য প্রাসঙ্গিক আইন উপেক্ষিত হয়েছে। তাহলে এমত অবস্থায় আপনার সম্মানিত আদালতের প্রতি অনুরোধ করছি উপর্যুক্ত আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় নথিপত্র তথ্যাদি সংযুক্ত করা হয়েছে। এই 2-3টা কথা লিখে দিলেন। নিবেদন করদাতার পক্ষে জনাব পি, আয়কর আইনজীবী, মোবাইল নাম্বার থাকতে পারে, আর নিচে লিখে দিবেন করদাতা এবং তার টিআইএন নাম্বার, ঠিক আছে।
এখানে ঠিক যেভাবে আছে সেভাবে মুখস্থ করে ফেলবেন, এটা ভুল থাকলে ভুলই, আপনি এটাকে কারেকশন করতে চান না, এখানে যেভাবে লেখা আছে সেভাবে আনসার করবেন। দেখেন ইংলিশে কি আসতে পারে, ইংলিশে একটা অ্যাপ্লিকেশন আসতে পারে, অথবা একটা পেসেজ আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে। একটা বিষয় দিয়ে দিল, এটার উপর প্যারাগ্রাফ লিখো, তাই না? বলা যায় না, ইংলিশের ব্যাপারটা আমি বলতে পারতেছি না কি আসে। একটা অ্যাপ্লিকেশনও আসতে পারে, একটা প্যারাগ্রাফও আসতে পারে। তবে এখানে আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনি অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা মুখস্থ রাখতে পারেন, যদি আসে এইভাবে লিখিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ এইভাবে লিখে দিবেন। কার কাছে লিখতেছেন? ধরেন এখানে যে বিষয়টা দেওয়া আছে, একটা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়ে, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়ে আপনি কি করলেন? ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতেছেন ইংলিশে। তাহলে কার কাছে লিখবেন? আপনাকে লিখতে হবে, আপনি আপনার ফাইলটা যেখানে আছে, তাহলে ওই সার্কেলের প্রধানকে বলা হয় ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা ডিসিটি। তাহলে আপনাকে এই সম্বোধন করে লিখতে হবে, আপনি সার্কেল জুন এগুলো স্পেসিফিক করে দিলেন না। ঠিক আছে, এগুলাকে আপনি ওই XYZ দিয়ে দিলেন। অ্যাপ্লিকেশনটা কিসের জন্য? ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। আপনি বলেন আমি আপনার সার্কেল একজন করদাতা, উইথ ডিউ রেসপেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এন এসএসসি অফ ইউর সার্কেল। এসএসসি মানে হচ্ছে করদাতা, ঠিক আছে? এসএসসি ট্যাক্স পেয়ার একই কথা। মাই নেম ইজ মিস্টার পি এন মাই টি নেতো, আই হ্যাভ অলরেডি সাবমিটেড মাই রিটার্ন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। আমি 2024-25 করবর্ষের রিটার্ন সাবমিট করেছি। আই নিড ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আমার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। 2024-25 কর বছরের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার প্রয়োজন। এই জন্য আই হোপ দ্যাট ইউ শুড ইস্যু ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। থ্যাংকস মিস্টার পি, দিয়ে দিন শেষ। তাহলে অ্যাপ্লিকেশনটা বাংলাও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। কি বিষয়ে আসতে পারে সেটাও মানে আমরা ইনফারেন্স করার চেষ্টা করেছি, আমরা অনুমান করার চেষ্টা করেছি একটা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়ার প্রয়োজন হতে পারে, মানে ইনকাম ট্যাক্স সম্পর্কিত যে সমস্ত কাজে আবেদন লেখার প্রয়োজন হয় এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে একটা অ্যাপ্লিকেশন আসতে পারে। আসতে পারে যে ধরেন আপনি একজন করদাতা, আপনার কাছে ইনকাম ট্যাক্স অফিস 4 লক্ষ টাকা ট্যাক্স পাবে, এই 4 লক্ষ টাকা ট্যাক্স আপনি একবারে দিতে পারতেছেন না, তখন আপনি একটা আবেদন লিখলেন যে বকেয়া কর কিস্তিতে পরিশোধের জন্য আবেদনপত্র। বুঝতেছেন না বিষয়টা? তখন আপনি লিখলেন বিষয়, বিষয়টা কি হবে? ডিসিটি বরাবর লিখতে হবে, বিষয় বকেয়া কর কিস্তিতে পরিশোধের জন্য আবেদন। বিনীত নিবেদন এই যে আমি আপনার সার্কেলে একজন করদাতা, আমার কাছে 4 লক্ষ টাকা পাবেন, এত টাকা আমি একবারে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি ভেঙে ভেঙে দিব। আমি, হ্যাঁ, এই 4 লক্ষ টাকা 8 কিস্তিতে দিব, প্রতি মাসে 50,000 টাকা করে দিতে আমি সমর্থবান আছি। অতএব আমার এই আর্জিটা আপনি অনুমোদন করবেন, নিবেদক আপনার নাম লিখে দিবেন। এমনটা হতে পারে, তাই না? তাহলে বিভিন্ন ওই সম্পর্কিত কোনো আবেদন আসতে পারে, ইনকাম ট্যাক্স সম্পর্কিত, এটা এইভাবে লিখে দিতে হবে। টিকা আসতে পারে, টিকা কি আসতে পারে? যেমন জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে, এই সম্পর্কে একটা তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা আপনি পড়ে রাখবেন। আমি বলছি না যে এটাই আসবে, তবে এটা ইম্পর্টেন্ট আছে, এগুলো ইম্পর্টেন্ট, তাই না? আর্থিক বিবরণী জিনিসটা কি? আর্থিক বিবরণী হলো একটি বিবরণী জাতির নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা এবং এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানা যায়। IT10B হচ্ছে করদাতা সম্পদ ও দায়ের বিবরণীকে IT10B বলা হয়। ঠিক আছে? আর ই রিটার্ন জিনিসটা কি? ই রিটার্ন হচ্ছে রিটার্ন ইলেকট্রনিক পদ্ধতিতে সাবমিট করাটাকে ই রিটার্ন পদ্ধতি বলা হয়। রিটার্ন আপনি ম্যানুয়ালি না দিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে সাবমিট করলেন, এটা কি বলা হয়? ই রিটার্ন। এখানে কিছু পুনরূপ আছে, আরো কিছু পুনরূপ আছে, সব কয়টা পুনরূপ আপনারা পড়বেন। আমি এটা একটা মডেল কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনটা কিরকম হতে পারে, এরকম 5টা পুনরূপ আসতে পারে, 5টার জন্য 5 মার্কস। তো টিনের পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবেন। IFRC মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। DBC মানে হচ্ছে ডাটা ভেরিফিকেশন কোড। আর DBS মানে হচ্ছে ডাটা ভেরিফিকেশন সিস্টেম। আর DBC মানে হচ্ছে ডাটা ভেরিফিকেশন কোড। এখানে সি মানে কোড, আর যদি এস থাকে তাহলে সিস্টেম হয়ে যাবে। ITB মানে হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। আমরা যে মানে যেটার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা নাম হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার মানে হচ্ছে আইনজীবী। আর এনবিআর মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এখানে একটা রেওয়ামিল আছে, রেওয়ামিলটা এই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা ধারণা করতেছি চূড়ান্ত হিসাব না, রেওয়ামিল এই পরীক্ষাতে আছে। তাহলে আপনি এই রেওয়ামিলটা তো করবেন। আর আমরা যে গত ক্লাসে ফরম্যাট দিয়েছি রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট পাশের বিভিন্ন এন্ট্রি, এই এন্ট্রি গুলো একটু পড়বেন। সময়ই নাই, পড়বেন কখন, তাই না? ঠিক আছে, তারপরে যতটুকু সময় আছে অন্তত পক্ষে পড়বেন। আজকে কালকে যেহেতু পরীক্ষা, কালকে সকালে তো 2-3 ঘন্টা সময় পাবেন। হুম, প্রয়োজনে আজকে পড়েন। হ্যাঁ, ঘুমাইতেও হবে, ঘুমাইতে হবে। ঠিক আছে, এখানে এ হলো ব্যাপার। এই অঙ্কটা আপনারা সলভ করবেন। এখানে কাজ হচ্ছে প্রশ্নটা এরকম দেওয়া থাকবে, আপনার কাজ হচ্ছে রেওয়ামিলের একটা ছক আঁকা।
ছকের মধ্যে এরকম গড় করেন। প্রথম গড়টা নাম হচ্ছে ক্রমিক নং, এরপরে গড়টা হচ্ছে হিসাবের নাম, এরপরে গড়টা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। গড় ভুল হলে কিন্তু নাম্বার পাবেন না। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে গড় করবেন আর এখানে হিসাবের নামগুলা লিখবেন। এই হিসাবটা ওই যে আমরা ডেবিট ক্রেডিট পার্শ্বটা দেখে আসছে ফরম্যাট অনুযায়ী, যেটা ডেবিট পার্শ্ব টাকাটা ডেবিট পার্শ্বে লিখবেন, যেটা ক্রেডিট পার্শ্ব টাকাটা ক্রেডিট পার্শ্বে লিখবেন। যেমন মূলধন, এই যে ক্রেডিট পার্শ্বে 1 লক্ষ টাকা লিখে দিলাম, দেখছেন? খেয়াল করছেন ব্যাপারটা? হ্যাঁ, কঠিন লাগতেছে? ব্যাপারটা কিন্তু সহজ। আমরা কিন্তু একটা রিভিশন দিয়ে দিচ্ছি আমাদের এই পড়াটাই, যেহেতু আমি আপনাদেরকে একটু সীমাবদ্ধ করে দিয়েছি পড়ার মধ্যে, আর কিছুই পড়ার দরকার নাই। আপনি এতটুকু পড়েন, যেহেতু পরীক্ষা শর্ট। এই ব্যাপারটা আমি রিভিশন দিয়ে দিচ্ছি, তাই না? একটু গুরুত্ব দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে। আমি দেখায় দেওয়ার পরে আপনারা আবার পড়বেন, আরো 2-3 বার পড়ে ফেলতে পারবেন, কিন্তু খুব বেশি বিষয় না। তাহলে ডেবিটের টাকা ডেবিটের ঘরে লিখবেন, ক্রেডিটের টাকা ক্রেডিটের ঘরে লিখবেন। ডেবিটের ঘরে যে টাকাগুলা বসে, এগুলা সাধারণত কি থাকে? সাধারণত না, মানে থাকি এখানে সম্পদ ও ব্যয়। তাহলে আমি যদি বলি আসবাবপত্র, তাহলে স্বাভাবিক সেন্স থেকে আপনি চিন্তা করেন এটা একটা সম্পদ, এটা ডেবিটের ঘরে বসবে টাকাটা। আসবাবপত্র নামটা তো এখানে বসবে, তাই না? এদিকে বসবে হিসাবের নামে, আর টাকাটা বসবে ডেবিটের ঘরে। আমি যদি বলি পদেয় বিল, পদেয় বিল মানে বিলটা দিতে হবে, দায়, তাহলে দায়টা বসে কোথায়? ক্রেডিট পাশে। দায় ও আয় গুলা বসে ক্রেডিট পাশে। আমি যদি বলি বিক্রয়, তাহলে বিক্রয় করলেই তো টাকা আসে, তাহলে এটা হচ্ছে আয়, তাই না? তাহলে দেখেই বুঝে ফেলতে হবে। সকল প্রকার সঞ্চিতি দিবেন ক্রেডিট পাশে। আচ্ছা, ফরম্যাটটা মুখস্থ করে ফেলবেন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। বড় যদি এই এন্ট্রিটা থাকতে পারে, যেটা ঝামেলা সৃষ্টি করতে পারে, সমাপনী মজুদ যদি থাকে, তাহলে এটা দেওয়া মিলে অন্তর্ভুক্ত করবেন না। ঠিক আছে? আমরা এই ছিল আমাদের মডেল কোশ্চেন। আরো কিছু ছোট্ট কয়েকটা প্রশ্ন, 10-12টা প্রশ্ন আমি আপনাদেরকে এখানে দিয়ে দিছি, এগুলো একটু দেখে রাখবেন। সহজ ব্যাপার এগুলো, আমরা লেকচার শিট গুলাতে পড়ে আসছি, ক্লাসগুলোতে পড়ে আসছি, এরপরেও রিভিশন দিয়ে দিচ্ছি। কোনো প্রশ্ন আমরা এইভাবে ম্যানুয়ালি নিব না আমরা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে SMS করেন, SMS এ লিখে রাখেন, আমি ওখানে উত্তর দিয়ে যাবো। ফ্রামের কর নির্ধারণ কিরূপ? ফ্রামের কর নির্ধারণ কিরূপ, এটা একটা সূত্র। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা পড়বেন। শুনেন, ফ্রামের কিন্তু একটা ফাইল থাকে, ফ্রামের ফাইলে ট্যাক্স দেয়। এখন ফ্রামের অংশীদারও থাকে। অংশীদাররা কি করে? ওই আপনার ফার্ম থেকে তো আয় নেয়, তার নিজের ফাইলে নিয়ে নেন নিজের পরিবারের খরচের জন্য। তাহলে এখন অংশীদাররা যখন ফার্মের আয় থেকে আয়টা নিবে নিজের ফাইলে, ফার্মে তো একবার ট্যাক্স দিল, তখন আবার ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় আইন অনুযায়ী করে, একটা এই সূত্র অনুযায়ী রিবেট নিতে হয়। যেরকম আমরা বিনিয়োগের রিবেট নিই, এই রিবেটটা আমাদেরকে নিতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই রিবেটটা আপনি নিতে পারবেন। ঠিক আছে? তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা বেশ কয়েকবার পড়লে আপনার কাছে সহজ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু কঠিন না। ঠিক আছে? ফার্মের এরকম ক্যালকুলেশন, বিনিয়োগজনিত ক্যালকুলেশন কিন্তু 5 নাম্বারের জন্য আসতে পারে পরীক্ষায়। আমি মডেল কোয়েশ্চেনটাতে একটা ট্যাক্সের অঙ্ক দিয়েছি, ট্যাক্সের আর একটা ছোট অঙ্ক কিন্তু থাকতে পারে, বা আরেকটা বড় অঙ্ক থাকতে পারে, দুইটা থাকতে পারে। ট্যাক্সের অঙ্ক এই জাতীয় হবে, আমি এটা ফরম্যাটটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এটা আপনারা একটু পড়বেন, পড়লেই ক্যালকুলেশনটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে? ব্যবসা হতে আয় কি? ব্যবসা হতে ব্যবসা করে যে মুনাফা অর্জন করা হয় তাকে ব্যবসা হতে আয় বলে, তাই না? এটা একটু পড়বেন, এখানে বেশ কয়েকটা ব্যাপার আলোচনা করা আছে। ব্যবসায়ের কয়েকটা সাধারণ বিয়োজন। তাহলে ব্যবসায়ের বিয়োজন মানে কি? বাদ দেওয়া। যে ক্রয় করবেন, আপনি যখন আয়টা নির্ধারণ করবেন ব্যবসা হতে আয়, তখন যে যে পরিমাণ টাকা দিয়ে ক্রয় করছেন সেটা বাদ দিবেন, এটাকে বলা হচ্ছে মজুদ। কাঁচামাল। এরপর হচ্ছে ব্যবসা উদ্দেশ্য, ব্যবসায় ব্যবহারের নিমিত্ত পণ্য ক্রয় বাবদ ব্যয়, অন্য কোনো অবলোপিত মজুদ। পৌর কর, স্থানীয় কর, এগুলো বাদ দিতে হবে। ব্যবসার উদ্দেশ্যে ভূমি আঙিনার যে ভাড়া সেটা বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যদি যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো বিক্রয় কর্মী রাখেন, তার বেতন দিতে হবে, সেটা বাদ দিতে হবে। মেরামত সংরক্ষণ ব্যয়, এটা বাদ দিতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে আপনার, ঝুঁকি বিমা, অগ্নি বিমা, এগুলা বাদ দিতে হবে না? বাদ দিয়েই তো আপনাকে কি করতে হবে? মানে যে আয়টা থাকবে সেটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এগুলো হচ্ছে সাধারণ বিয়োজন, ধারা 49-এ বলা আছে। হ্যাঁ, আসতে পারে যে 5টা সাধারণ বিয়োজন লিখো, এই জন্য এখানে 5টা বা 10টা, এখানে আমি 10টা দিয়ে দিছি, আপনি একটু পড়বেন। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কর রিয়াতের খাত, 10টি খাত লিখুন। তো 10টি খাত কি কি? কর রিয়াত পাওয়া যায়, সঞ্চয়পত্র কিনলে পাওয়া যায়, ডিপিএস এ জমা দিলে পাওয়া যায়, তাই না? শেয়ার ক্রয়ে পাওয়া যায়। তাহলে এই খাতগুলো এভাবে তো দিতে হবে, যেগুলাতে বিনিয়োগ করলে পরে রিবিট পাওয়া যায়। উৎসে করে রিটার্ন কারা দাখিল করবেন?
এটার আনসারটা ফার্ম উচ্চ করে রিটার্ন দাখিল করবেন, ব্যক্তির সঙ্গে উচ্চ করে রিটার্ন দাখিল করবেন। ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ে রাখবেন, হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। বেসরকারি হাসপাতাল উচ্চ করে রিটার্ন দাখিল করবেন। ক্লিনিক, যত ক্লিনিক আছে সবাই উচ্চ করে রিটার্ন দাখিল করবেন। ডায়াগনস্টিক সেন্টার উচ্চ করে রিটার্ন দাখিল করবেন। পারকুইজিট জিনিসটা কি? পারকুইজিট মানে হচ্ছে বেতনের অতিরিক্ত স্বাভাবিকভাবে, হ্যাঁ, বেতন এবং প্রয়োজনীয় পাওনাদি ব্যতীত আর যা কিছু পাওয়া যায় সেটাকে পারকুইজিট বলে। পারকুইজিট হতে পারে আবাসন সুবিধা, হতে পারে মোটর গাড়ির সুবিধা, ঠিক আছে, অথবা অন্য কোনো পারকুইজিট। তো এখানে একটা রেট দেওয়া আছে আবাসন সুবিধার জন্য। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন সেটাকে কি পরিমাণ টাকায় ক্যাশে কনভার্ট করবেন সে ফিগারটা এখানে দেওয়া আছে। যে আপনাকে যে এলাকায় বাসাটা দেওয়া হলো ওই এলাকায় বার্ষিক ভাড়াটা কত সে অনুযায়ী টাকায় কনভার্ট করতে হবে। তাহলে পার্কুইজিট হিসেবে সাধারণত আবাসন সুবিধা, মোটর গাড়ি, অন্যান্য সুবিধা পাওয়া যায়। আপনি যদি পার্কুইজিট কি, পার্কুইজিট হচ্ছে চাকরির ক্ষেত্রে এক ধরনের সুবিধা যেখানে সাধারণত আহ, বার্ষিক মোটর গাড়ির সুবিধা বা অন্যান্য সুবিধা পাওয়া যায়। এতটুকু যদি আপনার নিজের বাসায় লিখতে পারেন তাও তো পার্কুইজিটের আশেপাশে গেল। অথবা আপনি লিখতে পারেন যে সমস্ত আপনার ইস্যুজ আপনি বেতন বাবদ পেয়ে থাকেন, যেমন মূল বেতন, উৎসব ভাতা, হ্যাঁ, মূল বেতন, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মানে প্রয়োজনীয় যেগুলা, এগুলা বাদে যা কিছু পাওয়া যায় তাকে পার্কুইজিট বলে। আপনি কথাটা এইভাবেও লিখতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন 7 নম্বরে হলো বারামূল্য। বারামূল্য কিভাবে নির্ধারণ করা হয় আমরা দেখে আসছি। গৃহ সম্পত্তি হইতে অর্জিত বাড়ার পরিমাণ গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, ঠিক আছে। এটা যোগ করতে হবে, এটার সাথে যোগ করতে হবে সমন্বয়যোগ্য অগ্রিম। এরপরে এগুলা ছাড়া আর কোনো প্রাপ্তি থাকলে সেটা যোগ করতে হবে। সেখান থেকে বাদ দিতে হবে সার্ভিস চার্জ, আর বাদ দিতে হবে শূন্যতা ভাতা। শুধু এতটুকু এতটুকু লেখলেন, সার্ভিস চার্জ এতটুকু লেখলেই কিন্তু হবে, তাই না? মূল থিমটা তাহলে আপনি বুঝে ফেলছেন, বুঝবে পরীক্ষক। আর শূন্যতা ভাতা বাদ দিতে হবে, তাই না? না, এখানে কি বলছি, এটা তো আমরা বারামূল্য নির্ণয় করতেছি। তো বারামূল্য নির্ণয় করতে সার্ভিস চার্জটা যোগ করতে হবে আর শূন্যতা ভাতাটা বাদ দিতে হবে। তাহলে এখানে যোগ করতে হবে অনেকগুলা, 4টা যোগ করতে হবে আর একটা বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি সহজভাবে বলি, তো মোট বারামূল্য মানে হচ্ছে মোট বারামূল্য সমান সমান মানে প্রাপ্ত ভাড়া যোগ সমন্বয়যোগ্য অগ্রিম যোগ উপরোক্ত দুইটি বাদে অন্যান্য যে কোনো প্রাপ্তি যোগ সার্ভিস চার্জ বিয়োগ হবে শূন্যতা ভাতা। এটা হচ্ছে আপনার ভাড়ামূল্য নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এছাড়া গৃহ সম্পত্তি ব্যতীত অন্য অন্য কোনো ভাড়া থাকলে ওখানে যোগ হবে কি অর্জিত ভাড়া অথবা বার্ষিক মূল্য, দুইটার যেটা বেশি সেটা, আর এটার সাথে গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিম যোগ হবে। আর এগুলা ছাড়া অন্য কোনো কিছু অতিরিক্ত অর্থ যদি পাই সেটাও যোগ হবে। সারচার্জ কি আমি আমার বাসায় লিখে দিয়েছি, এভাবে লিখবেন। কোন করদাতা 4 কোটি টাকার অধিক মূল্যমানের সম্পত্তির মালিক হলে কিংবা একাধিক গাড়ি গাড়ির মালিক হলে, একাধিক গাড়ি না গাড়ির, বয়স শূন্য গাড়ির মালিক হলে কিংবা 8,000 বর্গ ফুট গৃহ সম্পত্তির মালিক হলে তাকে নিটপদেয় করের উপর অতিরিক্ত কর পরিশোধ করতে হয়। একে সারচার্জ বলে। পরিবেশ সারচার্জ কি? সহজ কথায় দেখেন লিখে দিয়েছি। করদাতার একাধিক মোটরযান থাকলে অতিরিক্ত কর আরোপের বিধান রয়েছে। একে পরিবেশ সারচার্জ বলে, আর কিছু বলার দরকার নাই, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে দান কর অব্যাহতি পাওয়া যায় আমরা দেখে আসছিলাম দান কর ক্লাসে। এখানে বলা ছিল যে কোন কোন জায়গায় দান করলে পরে সেখান থেকে অব্যাহতি পাওয়া যায়। দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাইরে অবস্থিত হয় তাহলে আর দান কর দিতে হয় না। যে সমস্ত দানে কর দিতে হয় না সে সমস্ত ব্যাপারটাকে এখানে বলা হয়েছে দান কর অব্যাহতি, মানে দান কর দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি দান করেন সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষকে, এরকম ভাবে বেশ কয়েকটা ইস্যুস দেওয়া আছে। দুর্যোগ মোকাবেলার জন্য ফান্ডে যদি আপনি দান করেন দান কর দিতে হবে না। আপনি যদি সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত দান কর 20,000 টাকা পর্যন্ত দেন কারো প্রয়োজন, বিবাহ প্রয়োজনে, হ্যাঁ, তাহলে তাহলে দান কর দিতে হবে না। কিংবা আপনি যদি দান পুত্র কন্যা পিতা মাতা স্বামী স্ত্রী আপন ভাই বোনকে দান করেন তাহলে দান কর দিতে হবে না, ঠিক আছে। আর এই বিষয়গুলো ছাড়াও সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত দান কর দিতে হবে না। সব বিষয়গুলো লিখতে হবে তা কিন্তু না। আপনি বললেন যে সরকার দান করলে দান কর দিতে হবে না। আপনি বললেন মাতা পিতা ভাই বোন, হ্যাঁ, আপন ভাই বোন স্বামী স্ত্রী এদেরকে দান করলে দান কর দিতে হবে না। এরকম 4-5টা যদি লেখেন তাহলে 2-3-5 মার্কসের জন্য কিন্তু মোটামুটি আপনি ভালো একটা মার্কস পাওয়ার যোগ্য। সম্পদ বিবরণী কাদের জন্য বাধ্যতামূলক? সকল গণকর্মচারীর জন্য সম্পদ বিবরণী দিতে হয়। সম্পদ বিবরণী হচ্ছে IT-10B রিটার্নের একটা পার্ট। তাহলে এটা সবার জন্য বাধ্যতামূলক নয়, যাদের জন্য বাধ্যতামূলক তারা দিবে আর কেউ ইচ্ছা করলে দিতে পারবে।
তাহলে সকল কর্মচারীকে সম্পদের বিবরণী দিতে হয়। যাদের নিট সম্পদের অর্থমূল্য 50 লক্ষ টাকার অধিক তাদেরকেও সম্পদ বিবরণী দিতে হয়। যাদের মোটর যান রয়েছে মানে প্রাইভেট কার রয়েছে তাদেরকেও সম্পদ বিবরণী দিতে হয়। যাদের সিটি কর্পোরেশন এলাকা যাদের সিটি কর্পোরেশন এলাকাতে গৃহ সম্পত্তি বা ফ্ল্যাটে বিনিয়োগ আছে তাদেরকে সম্পদ বিবরণী দিতে হবে। যারা কোম্পানির শেয়ার হোল্ডার তাদেরকে সম্পদ বিবরণী দিতে হবে। আর বিদেশে কোনো পরিসম্পদ রয়েছে তাকে সম্পদ বিবরণী দিতে হবে। কর ফাঁকি জিনিসটা কি? আয় কিংবা সম্পদ অপদর্শনের মাধ্যমে কর পরিশোধ এড়িয়ে যাওয়াকে কর ফাঁকি বলে। বুঝতে পেরেছেন? আর রিটার্ন দাখিল পদ্ধতি লিখুন। রিটার্ন দাখিল পদ্ধতি এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আয়কর আইন 2023 এর 180 ধারা অনুযায়ী স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা হয়। তাহলে রিটার্ন দাখিল করা হয় কোন পদ্ধতিতে? আর কোনো পদ্ধতি নাই রিটার্ন দাখিল করার। আপনি ই রিটার্নে করেন কিংবা ম্যানুয়ালি করেন, আপনি কোম্পানির রিটার্ন করেন, ব্যক্তি রিটার্ন করেন, ফার্মের রিটার্ন করেন কিংবা এওপি রিটার্ন দাখিল করেন, যে কোনো রিটার্ন দাখিল করেন না কেন আপনাকে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে এবং এই ধারাটা উল্লেখ আছে ধারা 180-তে। বুঝতে পেরেছেন? আয়কর আইন 2023। কর দিবস কত তারিখ? 20 নভেম্বর। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আলোচনা করেছি। এখানে বেশ কয়েকটা অতিরিক্ত তথ্য মডেল কোশ্চেন ছাড়াও দিয়ে দিয়েছি, এগুলো আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষে, আপনি এক নজর দেখে নেবেন। ঠিক আছে, আমরা আলোচনা করেছি পুরা ক্লাসটা ইম্পর্টেন্ট ব্যাপারগুলো। এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে এই আলোচনার মধ্যে, অনেক কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। আমি বলছি না যে এটাই আসবে, তবে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। যেহেতু কম্পিটিটিভ এক্সাম কি আসে বলা যায় না, তারপরেও আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। দীর্ঘদিন পড়ানোর কারণে বা দীর্ঘ সময় আপনাদের সাথে থাকার কারণে, বইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার কারণে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো না জানলে পরে আসলে ট্যাক্সে কিছুই বোঝা যাবে না। এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার, আর ইম্পর্টেন্ট ব্যাপারগুলাই তো পরীক্ষাতে আসবে। কিছু কোয়েশ্চেন নিচ্ছি। যারা মেসেজ করেছে তাদের কিছু কোয়েশ্চেন নিচ্ছি। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে 5 নং অঙ্কের বিনিয়োগের রিয়াদ কিভাবে বের করলেন। এটা এটা একটু দেখি তো, অঙ্কটা নিয়ে যেতে হয়েছে আছে, ট্যাক্সের অঙ্কটার কথা মনে বলা হচ্ছে। আচ্ছা, বিনিয়োগের রিয়াদ, এখানে বিনিয়োগ কি কি আছে এটা আমরা প্রথমে দেখে নিই। ওনার বিনিয়োগ আছে, ওনার আর কোথাও বিনিয়োগ নেই, দুইটা জায়গায় বিনিয়োগ আছে। একটা হচ্ছে একটি ডিপিএস রয়েছে যেখানে প্রতি মাসে 5,000 টাকা জমা রাখেন। তাহলে প্রতি মাসে যদি 5,000 করে জমা রাখেন তাহলে বছরে 12,000 টাকা। আরেকটা বিনিয়োগ আছে, তিনি 15ই জুন 2024 তারিখে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 6 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র ক্রয় করেন। তাহলে দুইটা জায়গায় বিনিয়োগ আছে, তার টোটাল বিনিয়োগের পরিমাণ হচ্ছে 6,50,000, সরি 6,60,000 টাকা। এখন আমরা একটা ব্যাপারে আটকে গেলাম, সেটা হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র তার কিনা আছে 6 লক্ষ, কিন্তু আমরা যখন বিনিয়োগের ট্যাক্স ক্যালকুলেশন করব তখন সর্বোচ্চ নিতে পারবো 5 লক্ষ। এটা হচ্ছে রেয়াতযোগ্য বিনিয়োগের একটা লিমিট। তিনটা জায়গায় লিমিট আছে। একটা হচ্ছে সঞ্চয়পত্রের সরকারি সিকিউরিটিতে 5 লক্ষ, শেয়ারে শেয়ারে কোনো লিমিট নাই, শেয়ারে আপনার যা ইনভেস্টমেন্ট করা হয় বছরে টোটালটাই। আর ডিপিএস এর লিমিট আছে 1,20,000 টাকা। আর ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, ওই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার পেইড প্রিমিয়াম অথবা পলিসি বিলুর 10%, দুইটার মধ্যে যেটা কম সেটা রেয়াতযোগ্য বিনিয়োগ হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই জন্য এখানে আমরা যখন রেয়ারটা বের করেছি 5,60,000-এর 15% নিয়েছি। বুঝতে পেরেছেন? 0.15 মানে 15%, আপনি সরাসরি 15% দিয়ে এটা বের করে ফেলবেন। আচ্ছা, দেখি আর দুই একটা প্রশ্ন নিয়ে, আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আপনারা মেসেজ করেন, আমি আনসার দিয়ে দিব। স্যার এই লেকচার শিটটা একটু শেয়ার করুন। হ্যাঁ, এই লেকচার শিটটা তো অবশ্যই দিয়ে দিব। আর ডিবিসি মানে হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন কোড। ডিবিসি মানে কি? ডাটা ভেরিফিকেশন কোড, ডকুমেন্ট ভেরিফিকেশন কোড। আচ্ছা, এটা আমি কারেকশন করে দিব না যদি ডকুমেন্ট ভেরিফিকেশন কোড হয়। আচ্ছা, এরপরে দেখেন স্যার, ওয়ান ওয়ান অফ ক্যান্ডিডেট শেয়ার এ মডেল টেস্ট কোয়েশ্চেন হোয়েন ইউ লুক ইনটু ইট ট্রায়াল ব্যালেন্স এন্ড ক্যান শেয়ার আনসার লাইক শেয়ার সাইট সাসপেন্স অ্যাকাউন্ট। এত কঠিন আসবে না, সাসপেন্ড অ্যাকাউন্ট এগুলা দিয়ে কোনো রেওয়া মিলে আসবে না, সহজ রেওয়া মিলে আসবে। সহজভাবে চিন্তা করেন তো আপনারা।
5,60,000 টাকা কিভাবে হলো? 5,60,000 টাকা কোথায় হলো? আচ্ছা, 5,60,000 টাকা কিভাবে হলো? এখন তো বুঝছেন আশা করি। মোবাইল নেওয়া যাবে কি না? মোবাইল নেওয়া যাবে না। হ্যাঁ, মোবাইল নেওয়া যাবে না। রঙিন রঙিন অ্যাডমিট নিবেন আপনারা। রঙিন অ্যাডমিট নিবেন। আসলে রঙিন ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাডমিট নেওয়া নিষিদ্ধ না, তবে আপনি নিবেন কেন? আপনি রঙিন অ্যাডমিট নিবেন, এখন ছবি টবি স্পষ্ট থাকবে, আপনি কোনো কোশ্চেনের সম্মুখীন হবেন না। না, যাবে না। মোবাইল নেওয়া যাবে না, কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না, নর্মাল ক্যালকুলেটর নিতে হবে। কমপক্ষে 2টা কলম নিবেন আশা করি। একটা স্কেল নিবেন, স্কেলটা কিন্তু অনেকেই নিবে না বলে। স্কেল নিবেন, আপনি স্কেল টানতে পারবেন না নাহলে। পরীক্ষার খাতায় উত্তর দিতে হবে। আচ্ছা, এক্সাম হলে কালকে কি কি নিতে হবে? এক্সাম হলে অ্যাডমিট কার্ড নিবেন, কলম নিবেন, নর্মাল ক্যালকুলেটর নিবেন, মোবাইল টোবাইল সব রেখে যাবেন বাইরে। কোয়েশ্চেন গুলা নাই স্যার, মডেল টেস্ট। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো মডেল টেস্টে নাই, এই পিছনে কয়েকটা আমি অ্যাড করে দিয়েছি, এগুলো দিয়ে দিব আপনাদের গ্রুপ। ঠিক আছে, এগুলো আসে নাই স্যার, এগুলো আসে নাই মানে এগুলা কোথায় আসে নাই? ইসরাত জাহান জিমি এক্সামে আসে নাই না মানে কি? ঠিক আছে, আমি বুঝিনি কথাটা স্যার, এই শীটটা পাই না। হ্যাঁ, এই শীটটা তো দিয়ে দিব, দিয়ে দিব, এই শীটটা দিয়ে দিব। ঠিক আছে, এগুলো অ্যাড করছে বলতে এগুলো অতিরিক্ত আর কি দিয়ে দিচ্ছে। মডেল কোয়েশ্চেন তো ওইটাই, ওইটা তো আপনারা পড়বেনই। হ্যাঁ, এটার সাথে সাথে পাশাপাশি এখানে কয়টা অতিরিক্ত তথ্য আমি এখন যোগ করে দিয়েছি আপনাদেরকে। এখানে দেখাই, এগুলো একটু আপনারা রিডিং করে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট আছে, এই জন্য এই যে আলাদাভাবে এডিশনাল কিছু তথ্য এই যে, হ্যাঁ এখানে সম্ভবত 14টা আছে না? এগুলো একটু রিডিং করে নেবেন, আমি তো একটু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, 14টা এগুলা টিকা আকারে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, অথবা এক কথায় আসতে পারে, অথবা 5 নম্বরের কোশ্চেনের জন্য আসতে পারে, অথবা একটা বড় কোশ্চেনের অংশ হিসেবে আসতে পারে। ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, এই জন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিব, আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। নর্মাল ঘড়ি কি নেওয়া যাবে? নর্মাল ঘড়ি তো আপনি এখানে ইলেকট্রনিক ডিভাইস ব্যাপারে নিষিদ্ধ করা আছে, যেটা সাইন্টিফিক স্মার্ট ক্যালকুলেটর, তার মানে স্মার্ট ঘড়িও আপনি নিতে পারবেন না। নর্মাল ঘড়ি তো নিয়ে যাওয়া সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে পরীক্ষা দিবেন এটা নিয়ে হ্যাসেল নেওয়ার দরকার নেই, ওখানে ঘড়ি থাকবে, ওই হলটাতে ঘড়ি থাকবে। ঢাকার প্রায় সব স্কুলের ক্লাসরুম গুলাতে ঘড়িগুলা ঠিক থাকে, নষ্ট থাকে না, অসুবিধা নাই, আপনি ঘড়ি ওখানে পাবেন। ঠিক আছে, এরপরে যদি আপনি আপনি যদি টাইমটা যথাযথ মেনটেন করার অভ্যাস থাকে আপনার এইভাবে ঘড়ি দিয়ে, তাহলে আপনি নর্মাল ঘড়ি নিতে পারবেন, অসুবিধা হবে না। নর্মাল ঘড়ি অসুবিধা হবে না, নিতে পারবেন। আর 1.5 ঘন্টার ভিতরে সকল রিটেন যত পারেন, শুধু বানান ঠিক রেখে আইনের শব্দগুলা বহু বহুবার ব্যবহার করি, প্রচুর মানে লেখার চেষ্টা করেন। 1 মিনিট 1 সেকেন্ডের জন্য থামবেন না কিন্তু। যত বেশি লিখবেন আপনার পাস মার্কস দেওয়ার সুযোগ স্যারদের তত বেড়ে যাবে। স্যাররা কিন্তু মানে জোর করে পাশ করাবে এই বছর বলা যেতে পারে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জোর করে পাশ করাবে, কারণ একটা ইনস্ট্যান্ট ডেট হয়ে গেছে তো, অনেকেরই প্রস্তুতি নাই। ঠিক আছে, আর আমরা ক্লাস লিঙ্গারিং করব না, আপনাদেরকে ওই শীটটা পুরোটাই দিয়ে দিব আপনারা। এখন এটা মানে ওইটা আলাদা একটা শিটে আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি। আগের মডেল যেটা আছে ওইটা তো আছেই, ওইটা পড়েন। আর নতুন করে এটা দিয়ে দিচ্ছি। ভাই আমি আপনার মডেল টেস্টের বাইরে কিছু দেখছি না। আচ্ছা, এই মুহূর্তে দেখার দরকার নেই, আপনার তো সারা বছরের পর আছে, একটা প্রস্তুতি তো আছেই, ওই প্রস্তুতি ভুলে গিয়ে, ওই প্রস্তুতি টোটালি ভুলে গিয়ে কিছু করতে যায় না। ওই প্রস্তুতি তো মাথায় আছেই। আমি বলছি না যে এই মডেল কোশ্চেনটাই হুবহু একদম পরীক্ষাতে চলে আসবে, আমি বলছি যে এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এগুলো পরীক্ষাতে আপনি কমন পাবেন। এই মুহূর্তে অন্য কিছু দেখার সুযোগও নাই। এই মুহূর্তে আপনি এই শীটটাই পড়েন, আর বাড়তি কিছু পড়েন না, পড়ার সুযোগ নেই। এই শীট গুলা, এই শীট থেকে আপনার মানে মোটামুটি ভালো একটা মার্কস আপনি পাবেন। এই মুহূর্তে এই শীটটাই পড়েন। ঠিক আছে, আশা করি আপনারা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছেন। সবার প্রতি আমার শুভকামনা রইল। আমাদের এই প্ল্যাটফর্মটা আজীবন আপনাদের জন্য ওপেন থাকবে। আপনাদের সাথে যে কোনো ব্যাপারে শেয়ার আমাদের এই গ্রুপে আপনারা করতে পারবেন। পরীক্ষা সবাই ভালোভাবে দিয়েন, সবার জন্য আমার অনেক দোয়া রইল। আর আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। হয়তো বা এইভাবে ফর্মালি আর কখনো আপনাদের সাথে কথা হয় কিনা জানি না।
আমাদের তো ট্যাক্স এক্সপার্ট একাডেমির তো রেগুলার বেস থাকবে, আইটিপি পরীক্ষা শেষ হলেও আমাদের কিন্তু শর্ট কোর্স থাকবে ট্যাক্সের উপরে। তো ওখানে আশা করি এখানে আপনারা যারা আইটিপি হয়ে আসবেন প্রত্যেকেই আমাদের সাথে আবার এঙ্গেজ হবেন নতুন নতুন বিষয় শেখার জন্য, বা ট্যাক্সটা একটু ভালোভাবে ক্লিয়ার রাখার জন্য আমরা যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করি। এ হলো ব্যাপার। তাহলে আজকে আমরা আর ক্লাস লিঙ্গারিং করতে চাচ্ছি না, বেরিয়ে যেতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর বিশেষ কোনো প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন দিতে পারেন। কেউ আবার পরীক্ষার হলে গিয়া ফোন দিয়েন না, সাবধান। তাহলে কিন্তু বিশাল মুশকিল হবে। মোবাইলই তো নিতে পারবেন না, মোবাইল নিবেন না। আর আজকে রাতে দিতে পারেন, কালকে 9টার আগ পর্যন্ত দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন নিতে চাচ্ছি না। বিশেষ কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত শেয়ারটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।